আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নিউ টিচার। আচ্ছা, তো আজকে এই মুহূর্তে আমি আসলে খুবই টায়ার্ড, বুঝছো? এই মোমেন্টে আমি খুবই টায়ার্ড হয়ে আছি। ভালো আছেন? আপনি কে ভাইয়া? আচ্ছা, আমি কে? এটা হচ্ছে এখান থেকে একটু দেখে নাও আমার পরিচয়, আমার এখান থেকে একটু দেখে নাও। এই মুহূর্তে কেন টায়ার্ড আছি জানো? তোমাদের ইমিডিয়েট যে সিনিয়র ব্যাচ আছে না, এইচএসসি 26, ওদের 3.5 ঘন্টার একটা ক্লাস নিছি, বুঝছো? একটু আগে 10-15 মিনিট আগে, 10-15 মিনিট জিরাইতেও পারি নাই, তোমাদের ক্লাস নিতে চলে আসছি, বুঝছো? এটা হচ্ছে আমার পরিচয়। আহ সো 3.5 ঘন্টা ক্লাস, তাও ক্লাস শেষ হয় নাই, বুঝছো? কালকে আরো 40-50 মিনিটের রেকর্ডিং দিতে হবে ওদেরকে, সকালে আইসা রেকর্ডিং দিতে হবে। সো রোজা রেখা অলরেডি 3.5 ঘন্টার ক্লাস নিছি। সো তোমাদেরকে কতক্ষণ কতটুকু আমি হচ্ছে ভালোভাবে পড়াইতে পারবো আমি নিজেও জানি না, বাট চেষ্টা করবো সম্পূর্ণ। আমি এফোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে রনি ভাইয়ের ক্লাস ছিল, বাট হচ্ছে রনি ভাই একটু কাজ পড়ে গেছে। সো এই কারণে 10 মিনিট রেস্ট নেন ভাইয়া। রাফি, আপনার সাথে ফার্স্ট ডাউট সলভিং ক্লাসে দেখা গেছে। হ্যাঁ, তোমাদের সাথে আমার হয়তো বা অনেকেরই ডাউট সলভিং ক্লাসে দেখা হয়েছে। এইচএসসি 26-এরও দেখা হয়েছে আমারও সেই। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে বেসিক্যালি কি পড়বো? আমরা আজকে হচ্ছে আমাদের যেই পরিপাক, মানবদের শরীরতত্ত্বে শারীরতত্ত্বের যে পরিপাক ও শোষণটা আছে, সেই পরিপাক আর শোষণটা পড়বো, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে আমার পড়া। পারভেজ হাসান বলতেছে 10 মিনিট ব্রেক দেন। 10 মিনিট ব্রেক? আজকে বুঝছো, আজকে যে বাইক দিয়ে আসছি, আমার কাছে টাকা ভাঙতি ছিল না। বাইকওয়ালার কাছে টাকা ভাঙতি ছিল না, 30 টাকা বেশি দিয়ে আসছি। মানে বাইক ভাড়া ছিল 170 টাকা, আমার দিয়ে আসতে হয়েছে 200 টাকা। আচ্ছা, সবাই কি জয়েন হয়ে গেছো না? তো এই কারণে আমার মনটা একটু আসার সময় একটু খারাপ হয়ে গেছিল, 30 টাকা বেশি দেওয়া লাগছে বাইকওয়ালারে। তারপর আবার 3.5 ঘন্টা। ভাইয়া, আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হচ্ছে, আমি আসলে ওইভাবে দিতে পারবো না, এটা দেখে নাও। এটা হচ্ছে আমার পরিচয়, ঠিক আছে? 30 টাকা খালি গেছে। ভাইয়া, আপনি এত কৃপণ? আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টাকা বিকাশে অথবা নগদে দিবেন? আমার কাছে বিকাশেও টাকা ছিল না, নগদেও টাকা ছিল না। এইটা হচ্ছে সমস্যা, বুঝছো? আচ্ছা, তো আমার মনে হয় সবাই জয়েন হয়ে গেছে, আমি কি ক্লাস শুরু করব? পাবন রায় লিখছে কিপটামি করেন না। আচ্ছা, কিপটামি করবো না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসো। দেখো, বেসিক্যালি আমরা আজকে মেইনলি 3টা জিনিস পড়বো। তোমাদের মনে হয় অলরেডি হচ্ছে সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে।
তো আমরা বেসিক্যালি আজকে তিনটা জিনিস পড়বো: পরিপাককৃত খাদ্যদ্রব্যের শোষণ, বৃহদান্ত্র আর স্থূলতা। মানে আমাদের খাদ্যের পরিপাক, তোমরা সম্ভবত খাদ্যের পরিপাক কমপ্লিট করে ফেলছো। সো পরিপাক যেহেতু কমপ্লিট করে ফেলছো, আপনি তো প্রাপ্য ভাইয়ের, শিশির ভাইয়ের, মাহিন ভাইয়ের ব্যাচ। আমি প্রাপ্য ভাইয়ের ইমিডিয়েট জুনিয়র, বুঝছো? আমি তোমাদের নোমান ভাই ছিল না, নোমান ভাইয়ের ব্যাচমেট। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে খাদ্যদ্রব্যের শোষণটা দেখবো। তোমাদের সম্ভবত খাদ্যদ্রব্যের পরিপাকটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেই সাথে বৃহদান্ত্র, স্থূলতা। আচ্ছা, খাদ্যদ্রব্যের শোষণ বলতে আসলে কি বোঝায়? আমরা পরিপাকে কি পড়ছিলাম? পরিপাক জিনিসটা কি? নর্মালি ধরো একটা খাবার তুমি খাইছো, যে কোনো ধরনের একটা খাবার হইতে পারে, সেটা ভাত হতে পারে, মুরগির মাংস হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই খাবারটা নর্মালি তোমার যে কোষ আছে, তোমার দেহের কোষগুলা কি খুব ছোট ছোট, তাই না? তো এই কোষগুলার পক্ষে কি তোমার খাবারগুলা, এই যে তুমি মুরগির মাংস খাচ্ছ, এত বড় বড় মুরগির মাংস খাচ্ছ, এত বড় বড় ভাতের দানা, তোমার কোষ তো অনেক অনেক ক্ষুদ্র, তাই না? তো এই কোষগুলার পক্ষে কি এই খাবারগুলা নেওয়া পসিবল? বলতো, কোষগুলার পক্ষে কি এত বড় বড় খাবার নেওয়া পসিবল? তোমরা তো পরিপাক করে আসছো, বলতো। ভাই আপনি ডিএমসি তে কততম হয়েছেন? আমি 34তম হয়েছিলাম 2021-22 সেশন। আচ্ছা, নেওয়া পসিবল না, কোষের পক্ষে নেওয়া পসিবল না। তো পরিপাকের মধ্যে কি হচ্ছে, পরিপাক প্রক্রিয়ায় তোমরা পড়ছো যে এনজাইমের মাধ্যমে খাবারগুলা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। যেমন আমার শর্করা কিসে পরিণত হচ্ছে? শর্করা গ্লুকোজে পরিণত হচ্ছে। প্রোটিন কিসে পরিণত হচ্ছে? প্রোটিন অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। আর লিপিড কিসে পরিণত হচ্ছে? লিপিড আমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হচ্ছে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হচ্ছে। তো এই যে শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো আমরা সরাসরি খেতে পারি না, এগুলোকে আমার এনজাইম দ্বারা বিভিন্ন কারিকুরি করে অনেক প্রক্রিয়ার পরে গিয়ে আমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জিনিসগুলা আমার কোষ কিন্তু টানতে পারে। ঠিক আছে? তো এগুলা তোমরা অলরেডি জানো, এগুলা তোমরা পড়ে আসছো যে এগুলা ভাঙলে আমার এগুলা তৈরি হয়। এখন এই জিনিসগুলা আমার কোষ থেকে কিভাবে রক্তে যাবে, সেই জিনিসটাই আমরা শোষণ প্রক্রিয়ায় পড়বো। কারণ আলটিমেটলি আমার কি করতে হবে বলতো? আমার এই খাবারের পরিপাক গুলা কোথায় হয় বলতো? তোমরা তো পড়ছো খাবারের পরিপাক গুলা মেইনলি কোথায় হয়? খাবারের পরিপাক গুলো কোথায় হয় মেইনলি? ক্ষুদ্রান্ত্রে। আচ্ছা, ক্ষুদ্রান্ত্রে মেইনলি তোমার পরিপাক হয়। সহজ কথায় যদি বলি, তাহলে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টটা আছে, মানে আমাদের মুখ থেকে তোমার ইয়া পর্যন্ত, একদম ক্ষুদ্রান্ত্র পর্যন্ত, পুরাটার মধ্যে আসলে টুকটাক পরিপাক কিন্তু খাবার হয়। তো এখন তুমি বলো তো, আমার দেহের মাসেল তাহলে বাঁচবে কিভাবে? সব পুষ্টি কি তোমার যদি শুধু এই পরিপাক নালীর মধ্যেই থাকে, তাহলে আমার মাসেলের পুষ্টি লাগবে না, আমার ব্রেইনের পুষ্টি লাগবে না, তারপর হচ্ছে আমার কিডনির পুষ্টি লাগবে না, আমার লিভারের পুষ্টি লাগবে না। তো এই যে আমার বাদবাকি অঙ্গগুলার পুষ্টির জন্য তাহলে আমার কি করতে হবে? আমার এই যে পরিপাক তন্ত্রের মধ্যে, পরিপাক নালীতে যেই খাবারটা পরিপাক হইছে, সেইটাকে রক্তের মাধ্যমে আমার সারা দেহে ছড়ায় দিতে হবে। তাহলে রক্তের মাধ্যমে যদি আমি সারা দেহে ছড়ায় দিতে পারি, তাহলেই একমাত্র আমার এই প্রতিটা কোষ আমার জীবিত থাকবে। আমার হাতের কোষ, আমার পায়ের কোষ, আমার চুলের কোষ, আমার চোখের কোষ, আমার ব্রেইন সেল, সবকিছু হচ্ছে সুস্থ থাকার জন্য আমাকে এই যে খাবারগুলো আমি এতক্ষণ পরিপাক করলাম, এগুলা ব্লাডের মাধ্যমে সারা দেহে ছড়ায় যেতে হবে। এই যে ব্লাডে প্রবেশ করা, এই যে তুমি পরিপাক করলা এই খাবারগুলো, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো রক্তে প্রবেশ করা, রক্ত এবং লসিকাতে প্রবেশ করাকেই বলা হচ্ছে শোষণ। ঠিক আছে? রক্ত এবং লসিকায় প্রবেশ করাই হচ্ছে শোষণ। তার মানে আজকে থেকে মনে রাখবা, পরিপাক হচ্ছে খাবারের ভাঙন, আর শোষণ মানে হচ্ছে রক্তে প্রবেশ, রক্ত এবং লসিকায় প্রবেশ। রক্ত এবং লসিকায় যেই মাত্র কোনো একটা
তোমার এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এরা যখনই হচ্ছে তোমার ইয়াতে প্রবেশ করবে, রক্তের মধ্যে প্রবেশ করবে, তখনই হচ্ছে সাথে সাথেই সেটাকে আমরা বলবো শোষণ। ওকে, এখন আসো পরিপাকৃত খাদ্যের শোষণগুলা কিভাবে হচ্ছে, আসলে কোন জায়গাগুলা দিয়ে, কোন জিনিসগুলা দিয়ে হচ্ছে। এখানে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করলে দেখবা এই জিনিসটা হয়তোবা তোমরা দেখছো, তোমাদেরকে হয়তোবা দেখানো হয়েছে। এই যে এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এই জিনিসটাকে আমরা কি বলি? এই যে আঙুলের মতন বের হচ্ছে, এটা কই থাকে? এই জিনিসটা কই থাকে বলতো? চুলের কি আবার কোষ থাকে? হ্যাঁ, চুলের কোষ থাকবে না কেন? হেয়ার ফলিকল থাকে না? ফলিকল থেকে হেয়ার তৈরি হয়, চুলের কোষ থাকবে না কেন? এটাকে আমরা বলি ভিলাই। আঙুলের মতন যেই ইয়াগুলা, তোমরা এটা শুরুতেই পড়ছো, ক্লাসের একদম তোমাদের শুরুতে পড়ার কথা। ক্ষুদ্রান্তের স্ট্রাকচারটা কেমন আমি তোমাদেরকে একটু যদি দেখাই। ক্ষুদ্রান্তের একটা কোষের মধ্যে, ধরো এইটা হচ্ছে আমার ক্ষুদ্রান্ত, বুঝছো? আচ্ছা, আমি আরেকটু করি, জুম করি। ধরো এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে? এটা ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম ধরলাম। এখন আমি যদি এখান থেকে একটা পিস ধরো আমি কাইটা নিলাম, ধরো এতটুকু অংশ আমি কেটে নিলাম। কেটে নিলে এই অংশটুকু আমি যদি কাইটা নিই, তাহলে আমি তার সারফেসটার দিকে যদি একটু খেয়াল করি, আমি তার সারফেসের মধ্যে দেখতে পারবো এরকম আঙুলের মতন ভাঁজ করা কিছু অংশ আছে। আঙুলের মতন ভাঁজ করা অংশ আছে। এই যে আঙুলের মতন ভাঁজ করা অংশ, এই ভাঁজ করা অংশটা আমি কিন্তু বলছি ভেতরের দিকটা আমি যদি একটু খেয়াল করি, ভেতরের দিকটা খেয়াল করলে আমি দেখব এখানে ভাঁজ করা অংশ আছে। এগুলাকে আমরা বলি ভিলাই। এই ভাঁজ করে থাকার মানেটা কি? ভাঁজ করে কেন থাকে? পাকস্থলী ভাঁজ করে কেন থাকে, বা না ক্ষুদ্রান্ত্রের ভেতরে জেজুনাম বা ইলিয়ামের ভিতরে ভাঁজ করা কেন থাকে, এই ভিলাইগুলা কেন থাকে? এগুলা কিন্তু মাইক্রোভিলাই না, এগুলা ভিলাই, নট মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি সেটাতে আমি পরে আসতেছি। এই যে এগুলা ভিলাই, এই ভিলাইগুলা থাকার মানে কি? তোমরা সুটকেসে কাপড় গুছাইছো না? আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, আমি তোমরা বুদ্ধি করে বলো, একটা বড় জিনিসকে, ধরো একটা বড় কাপড়কে আমি যদি সুটকেসে ঢুকাইতে চাই, আমি কিভাবে ঢুকাবো? ধরো অনেক বড় কাপড় আমি যদি সুটকেসের ভিতর ঢুকাইতে চাই, কিভাবে ঢুকাইতে পারবো? ধরো অনেক বড় একটা শাড়ি কিভাবে ঢুকায়? এটা তোমাদেরকে একটু চিন্তা করার জন্য দিলাম। ভাঁজ করে, ভেরি গুড। শামিম বলছো ভাঁজ করে, গুছিয়ে ভাঁজ করে, ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি? ফোল্ড করে রাখি, কেন রাখি? এই যে এত বড় একটা কাপড় আমি যদি ভাঁজ না করি, তাহলে কিন্তু ওই জায়গাটার মধ্যে আটবে না। কিন্তু আমি যদি অনেক বড় শাড়িকে আমি যদি সুন্দর করে ভাঁজ করে তারপরে হচ্ছে সুটকেসে রাখি, তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে আমি অনেক বড় একটা জিনিস কিন্তু রাখতে পারতেছি। ঠিক এই কাজটাই হয় তোমার এই ক্ষুদ্রান্তের মধ্যে। এখানে কি হয়? এইখানে এই ক্ষুদ্রান্ত জায়গাটা তো আসলে ধরো যতটুকু আমার পেটের, ধরো এই যে এতটুকু অংশ, এতটুকু অংশের মধ্যে তোমার ক্ষুদ্রান্তটা থাকতেছে। কিন্তু আমার ক্ষুদ্রান্ত সবসময় খাবারকে শোষণ করার জন্য স্পেশালাইজড। এই ভিলাইগুলা হচ্ছে খাবার শোষণের জন্য স্পেশালাইজড, খাবার শোষণের জন্য বিশেষায়িত। খাবার শোষণের জন্য বিশেষায়িত বলতে কি? খাবারটা যত বেশি সময় ধরে ক্ষুদ্রান্ত্রের ওয়ালের মধ্যে থাকবে, তত বেশি সময় ধরে শোষণটা হবে। এবং যখন বেশি সময় ধরে শোষণ হবে, তখন ভালোভাবে শোষণটা হবে। কারণ একটা খাবার যদি ধরো এখানে একটা খাবার আছে, এই খাবারটা যদি বেশি সময় ধরে এখানে থাকে, তাহলে কি হবে? এই খাবারটা আস্তে 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 শোষিত হইতে থাকবে। এইদিকে ধরো হচ্ছে আমার ব্লাড আছে, এইদিকে ধরো ব্লাড সার্কুলেশন আছে। এই খাবারটা কি হবে? আস্তে 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 আমার ব্লাডে যাইতে থাকবে যত বেশি সময় এখানে থাকবে। কিন্তু খাবারটা যদি হুট করে চলে যায়, তাহলে কি এই খাবারটা ব্লাডে আসার সময় পাবে? বলতো, খাবারটা যদি খুব দ্রুত পাস করে যায়, তাহলে কি এই খাবারটা ব্লাডে আসার সময় পাবে? বলতো। না, খাবার ব্লাডে আসার সময় পাবে না। তাহলে এই খাবারটা যাতে বেশি সময় ধরে আমার
ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থান করে, সেই কারণে আমার ক্ষুদ্রান্তের জায়গাটা বড় করা দরকার, ক্ষুদ্রান্তের জায়গাটা বড় করা দরকার। কিন্তু আমার পেট তো, বা আমার যে কি বলে অ্যাবডোমেন বা পেট বা উদর যেটাকে তোমরা বলো, সেই জায়গা তো লিমিটেড। তাহলে এই অল্প জায়গার মধ্যে আমি কিভাবে বেশি জিনিস রাখতে পারবো? ঠিক সুটকেসের কথা চিন্তা করো। সুটকেসে যেরকম আমরা কাপড়কে ভাঁজ করে অনেক বিশাল জিনিস আমরা ছোট জায়গায় রাখছিলাম, ঠিক একইভাবে আমার এই ক্ষুদ্রান্তের যে ভেতরের অংশটা, সে এরকম ফোল্ড হয়ে যায়, এরকম আঙুলের মতন ফোল্ড হয়ে যায়। ফোল্ড হয়ে গিয়ে সে তার জায়গাটা বাড়ায় দেয়, এবং যখন বেশি জায়গা থাকবে, ক্ষুদ্রান্ত যখন বেশি জায়গা জুড়ে থাকবে, তার মানে কি খাবারটাও বেশি সময় ধরে থাকবে ক্ষুদ্রান্তের মধ্যে। যেহেতু ক্ষুদ্রান্তের জায়গা বেশি, তাহলে ক্ষুদ্রান্তকে পাস করতে খাবারের বেশি সময় লাগবে। বুঝতে পারছো? খাবারটা তাহলে পাস করতে ক্ষুদ্রান্তে বেশি সময় লাগবে, কারণ সে বেশি জায়গা জুড়ে অবস্থান করতেছে, বেশি জায়গা জুড়ে তাকে ওই জায়গাতে থাকতে হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা তোমার বেশি ক্ষেত্রফল থাকার কারণে, বেশি এই জায়গাটার ক্ষেত্রফল বেশি থাকার কারণে কন্টাক্টে বেশি আসতেছে। যেমন ধরো আমার এই একটা ছোট জায়গার মধ্যে এই কলমটা আমি যদি রাখতে চাই, ধরো, আচ্ছা আমি একটু কাছে নিয়ে দেখাই, ধরো এই যে একটা চিকন কলম, এইটাকে আমি যদি এই ছোট একটা রিমোটের মধ্যে রাখতে চাই, এইটা এইভাবে বেশি কন্টাক্টে আসতেছে, নাকি আমি যদি ধরো এই ক্যালকুলেটরটার উপরে রাখতে চাই, তাইলে বেশি কন্টাক্টে আসতেছে? তোমরা বলো তো, এই ক্যালকুলেটরের উপরে রাখার কারণে কন্টাক্টে বেশি আসতেছে, নাকি হচ্ছে তোমার এই রিমোটের উপর রাখলে বেশি কন্টাক্টে আসতেছে? একটু আমরা বলো। ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ভেরি গুড, ক্যালকুলেটর। কারণ কি কন্টাক্টে বেশি আসতেছে? কারণ কি? কারণ হচ্ছে ক্যালকুলেটরের জায়গাটা বড়, ক্যালকুলেটরের তোমার ক্ষেত্রফলটা বড়। ঠিক একইভাবে আমি যখন একটা জিনিস এইভাবে ভাঁজ করা থাকে, তখন আসলে তার ক্ষেত্রফলটা বড় হয়ে যায়, তার ক্ষেত্রফলটা বড় হয়ে যায়, ক্ষেত্রফল বড় হয়ে যায়। এখন এই বড় ক্ষেত্রফলের কারণে এই খাবারটা বেশি সময় ধরে ক্ষুদ্রান্তে কন্টাক্টে থাকে, এবং তখন ভালোভাবে অ্যাবজর্পশনটা কমপ্লিট হয়, ভালোভাবে অ্যাবজর্পশন কমপ্লিট হয়, রক্তের মধ্যে ভালোভাবে খাবারটা প্রবেশ করতে পারে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই থাকার প্রয়োজনীয়তা কি? ক্ষুদ্রান্তের ভিলাই থাকার প্রয়োজনীয়তাটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন ভিলাই গেল, মাইক্রোভিলাই জিনিসটা কি? মাইক্রোভিলাই জিনিসটা কি, কিভাবে বড় হয়? তোমাকে তো একটু আগে ওই যে তোমার সুটকেসের উদাহরণটা দিলাম, এই জিনিসটাকে ধরো, এই জিনিসটা যদি ভাঁজ করা না থাকতো, তাহলে এই জিনিসটা লম্বা করলে কি হইতো? অনেক লম্বা হয়ে যেত না? তা ভাঁজ করলে তোমার ক্ষেত্রফলটা বেড়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, মাইক্রোভিলাই জিনিসটা কি? মাইক্রোভিলাই জিনিসটা হচ্ছে, ধরো এই ভিলাই থেকেও আমি একটা অংশ কেটে নিলাম, একটু ভিলাই থেকেও একটা অংশ কেটে নিলাম। এই ভিলাইয়ের মধ্যে অসংখ্য কোষ আছে, এই ভিলাইয়ের মধ্যে কিন্তু অসংখ্য কোষ আছে। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অসংখ্য কোষ আছে। এই সবুজ সবুজ প্রত্যেকটাই হচ্ছে একটা করে কোষ। তাহলে আমি এখান থেকে একটু কেটে নিলাম, কেটে এইখানে ধরো দেখাইলাম একটা কোষ। এই যে তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গায় ধরো নিউক্লিয়াস আছে, হাবিজাবি বাদ বাকি সবকিছু এই কোষের মধ্যে আছে। এই যে এইখানে যেটা আঁকাইলাম, সেটাই হচ্ছে আমার মাইক্রোভিলাই। তুমি এন্ডোস্কোপির নাম শুনছো? এন্ডোস্কোপি, যাদের পেটের সমস্যা থাকে বা ক্ষুদ্রান্তে কোনো ক্যান্সার থাকে, তাদের মুখের ভিতর দিয়ে একটা ক্যামেরা ঢুকানো হয়, নল দিয়ে ক্যামেরা ঢুকায়া তোমার পেটের ভেতরে সবকিছু কিন্তু দেখা হয়। তুমি ওই এন্ডোস্কোপি করলে তুমি কিন্তু এই ভিলাইগুলা দেখতে পারবা, তুমি ক্ষুদ্রান্তের ভিলাইগুলা কিন্তু খালি চোখে দেখতে পারবা। কিন্তু মাইক্রোভিলাই কিন্তু তুমি খালি চোখে দেখতে পারবা না, কারণ এগুলা কোষের মধ্যে থাকে। এই জায়গাটার মধ্যে যে কোষগুলো আছে, প্রতিটা কোষের মধ্যে এরকম আঙুলের মতন ভাঁজ করা থাকে। ঠিক আছে? তো এই যে আঙুলের মতন ভাঁজ করা থাকে, এগুলা থাকে কোষের মধ্যে, এগুলা দেখার জন্য আমার মাইক্রোস্কোপ লাগবে, এগুলো আমি খালি চোখে দেখতে পারবো না। এই কারণে এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। কারণ এখন তোমরা আমারে বলো তো, আগে অলরেডি একটা ভাঁজ করা ছিল, এরপরে প্রতিটা কোষের মধ্যে আরো ভাঁজ করা, তাহলে বলতো এখন খাবারের সাথে এই ক্ষুদ্রান্তের কন্টাক্ট আরো বেশি বাইরে যাবে না?
কারণ আগে অলরেডি ভাঁজ করা ছিল, এই ভাঁজ করার ভেতরে আরো ভাঁজ করা, তাহলে কি কন্টাক্ট আরো বেশি বাইরে যাবে না? ক্যামেরা ঢুকালে মানুষ মরবে না। কনসেপ্টটা কি বুঝছো? মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, যে আমি যেটা বুঝাইতে চাইছি এখানে, যে আসলে ক্ষুদ্রান্তের ভেতরে তোমার ক্ষেত্রফল বাড়ানোর উপকারিতাটা কি, আর ক্ষেত্রফলটা আসলে কিভাবে বাড়ে। এইটাই হচ্ছে কাহিনী, যে তোমার আমার প্রথমে আমার ক্ষুদ্রান্ত ছিল, ক্ষুদ্রান্তের ভেতরে আমার জায়গাটা একটু বাড়ানো লাগতো, কারণ খাবার মেইনলি কোথায় পরিপাক হয়, খাবারের শোষণ কিন্তু মেইনলি, তোমরা একটু পরে গেলে পড়বা যে খাবারের শোষণ মেইনলি জেজুনাম আর আইলিয়ামের মধ্যে হয়। তার মানে জেজুনাম আর আইলিয়ামের মধ্যে তোমার এই ইয়াগুলা ভিলাই এবং মাইক্রো ভিলাই গুলা বেশি বেশি থাকা লাগবে, ঠিক আছে? এই গেল কাহিনী। শুধু কি ক্যান্সার হলে ঢুকানো হয় না, যে কোনো কারণে হইতে পারে। তোমার অবস্ট্রাকশন, ধরো তোমার খাবার আটকা রইছে, মানে আটকে আছে, ধরো তোমার পাকস্থলিতে বা হচ্ছে ধরো তোমার পরিপাকতন্ত্রের কোনো জায়গাতে কোনো ধরনের ঝামেলা আছে, তাহলেই এন্ডোস্কোপি করা হয়। আচ্ছা, এন্ডোস্কোপি নিয়ে আজকে কথা না, এন্ডোস্কোপি নিয়ে পরে অন্য কোনো দিন কথা। এখন আসো আমরা দেখি এখানে কি বলছে। এই যে ভিলাই জিনিসটাকে কি বলছে, পরিপাকৃত খাদ্যসার, ভিলাইয়ের কাজ হচ্ছে খাদ্যসার, ভিটামিন, পানি, খনিজ লবণ শোষণ। শর্করা আর আমিষের সরল উপাদান ভিলাসে অবস্থিত রক্তে শোষিত হয়ে পোর্টাল রক্ত সংবহনতন্ত্রে প্রবেশ করে। এটা কোনটা? এটা হচ্ছে এই যে দেখো তোমার এই যে এইটা একটা ভিলাই, এইটা কিন্তু একটা ভিলাই, এটা কিন্তু মাইক্রো ভিলাই না, এটা একটা ভিলাই, ঠিক আছে? এখন এই ভিলাইয়ের মধ্যে তোমার কি প্রবেশ করতেছে, এই ভিলাইয়ের মধ্যে দেখো রক্তনালিকা কিন্তু প্রবেশ করছে। এই যে এই ভিলাইয়ের মধ্যে যকৃৎ থেকে, দেখো খেয়াল করলে দেখবা এই ভিলাইয়ের মধ্যে কিন্তু তোমার এই যে একটা ধমনী প্রবেশ করছে, ধমনী দিয়ে পরে শিরাতে আসতেছে, শিরা থেকে আলটিমেটলি সব যকৃতে যাচ্ছে। এইটাই এখানে বলছে যে যকৃতের পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে। শর্করা আমিষের যে সরল উপাদানগুলো আছে, এই যে লাল জিনিসটা দেখতেছো, এই জিনিসটাই আসলে ধমনী, বুঝছো? এই ধমনীর মধ্য দিয়ে পুষ্টি পদার্থ প্রথমে শোষিত হইলো, শোষিত হয়ে 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 শিরাতে আসলো, শিরাতে আইসা তারপরে তোমার কি হইলো, শিরা থেকে সে কোথায় গেল, এই যে এই সংবহন তন্ত্রটাকে আমরা বলি, এইটাকে আমরা বলি পোর্টাল সংবহন তন্ত্র, পোর্টাল সংবহন। সে হচ্ছে কোথায় গেল, এই যে আমাদের যকৃতের কাছে গেল, এবং যকৃত থেকে পরবর্তীতে সব জায়গায় পুষ্টিগুলা যাবে, ঠিক আছে? বুঝছো? আপনি কি রোজা রাখেননি, এত এনার্জি কেমনে? আল্লাহ জানে, আল্লাহ ধৈর্য দিচ্ছে। বুঝা গেছে? রোজা রাখছি আলহামদুলিল্লাহ। এটা এই কনসেপ্ট সহজ একদম, এটা তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে। ধমনী দিয়ে রক্ত শোষিত হয়েছে, শোষিত হয়ে তোমার এই শিরা দিয়ে আইসা পোর্টাল সংবহনে ঢুকছে, পোর্টাল সংবহনে ঢুকে বাদ বাকি জিনিসগুলা হয়েছে। খাদ্য সার কি? খাদ্য সার হচ্ছে খাবার যদি হচ্ছে তোমার আমি ভাঙি বা খাবার পুরাপুরি পরিপাক হয়ে যায়, এবং খাবার পরিপাক হয়ে যাওয়ার পর খাদ্যের যে অবশিষ্টাংশ বাকি থাকে, যেটা আমরা বর্জ্য পদার্থ আকারে বের করি, সেটাকে বলি খাদ্য সার। এই খাবারগুলো কি শর্করা, প্রোটিন আর লিপিড? ইয়েস। ব্লাড দিয়ে যেই রক্ত খাবারগুলা যায়, ব্লাড দিয়ে এই যে ধমনী আর শিরা, এই দুইটা দিয়ে যে খাবার যায় সেগুলো হচ্ছে শর্করা আমিষ, আর লিপিড দিয়ে যায় হচ্ছে লসিকা, লিপিড যায় হচ্ছে লসিকা দিয়ে, লিপিড লসিকা দিয়ে যায়, কিন্তু শর্করা আর আমিষ হচ্ছে তোমার ধমনী শিরা এগুলো দিয়ে পাস করে। ধমনী শিরার সাথে অ্যাড হয় কৈশিক জালিকা দিয়ে, এটা তোমরা পড়ো নাই? ধমনী শিরার সাথে অ্যাড হয় কৈশিক জালিকা দিয়ে। এটা ধরো ধমনী, এটা ধরো শিরা, এই যে এইটা হচ্ছে আমার কৈশিক জালিকা, এটা হচ্ছে শিরা, এটা ধমনী, এটা ধমনী, এটা হচ্ছে শিরা, আর এটা হচ্ছে আমার কৈশিক জালিকা। কৈশিক জালিকা দিয়ে অ্যাড হয়, ঠিক আছে? আচ্ছা, আবার প্রথম থেকে রিক্যাপ করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, সহজ কথাই বলি, আরেকবার প্রথম থেকে বলি। দেখো, শোষণ অলওয়েজ মনে রাখবা, শোষণ ওয়ার্ডটার মানে হচ্ছে
রক্তের মধ্যে বা লসিকার মধ্যে খাবারের প্রবেশ। তুমি যে খাবারটা পরিপাক করছো, এই ক্লাসের আগে তো তোমরা পরিপাক করছো। পরিপাক মানে কি? খাবারকে তোমরা প্রথমে ভাঙছো, ভাইঙা হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করছো। এখন এই খাবারগুলা তো শুধু পাকস্থলিতে থাকলেই হবে না বা শুধু ক্ষুদ্রান্তে থাকলেই হবে না, সেটাকে আমার সারা শরীরে পৌঁছাইতে হবে। সারা শরীরে কে পৌঁছাবে? রক্ত আর লসিকা। এখন এই যে খাবারগুলো আছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলা প্রথমে রক্তের মধ্যে ঢুকবে অথবা লসিকায় ঢুকবে। এই ঢুকার প্রক্রিয়াটাকেই আমরা বলি শোষণ। এখন আমি এখানে পরবর্তীতে বলছি ভিলাই কি, মাইক্রোভিলাই কি। ভিলাইটা কি? আমার ক্ষুদ্রান্তের জেজুনাম আর আইলিয়ামের মধ্যে ক্ষেত্রফল, ভেতরের ক্ষেত্রফলটা বাড়ানোর জন্য আমার আঙ্গুলের মতন কিছু প্রক্ষেপণ দেখা যায়, কিছু বৃদ্ধি দেখা যায়। কেন? কারণ ক্ষেত্রফল আমি যত বাড়াবো, খাবারের সাথে ওই জায়গাটার কন্টাক্ট তত বেশি হবে, এবং কন্টাক্ট যত বেশি সময় ধরে হবে তত বেশি সময় ধরে শোষণ হইতে থাকবে। মানে ব্লাডের মধ্যে খাবারটা তত ভালোভাবে অ্যাবজর্ব হইতে পারবে, এবং ব্লাডের মধ্যে যখন খাবার ভালোভাবে অ্যাবজর্ব হবে তখন আমার প্রতিটা কোষ ভালোভাবে পুষ্টিটা পাবে। আবার এই প্রতিটা ভিলাইয়ের মধ্যে যতগুলা কোষ আছে, প্রতিটা কোষের মধ্যে আবার আঙ্গুলের মতন ছোট ছোট মানে প্রক্ষেপণ দেখা যায়। এদেরকে আমরা বলি মাইক্রোভিলাই। এখন কাহিনী হচ্ছে, আমার এই শর্করা আর আমিষ যেটা আছে তারা মেইনলি রক্ত দ্বারা শোষিত হয়। মানে রক্ত দ্বারা শোষিত হয় বলতে তারা ধমনীতে যায়, ধমনী থেকে শিরায় গিয়ে পোর্টাল তন্ত্র দিয়ে যকৃতে যায়, যকৃতে গিয়ে তারা পরবর্তী সংবহন তন্ত্রে প্রবেশ করে। কিন্তু স্নেহদ্রব্যেরটা একটু ডিফারেন্ট। স্নেহদ্রব্যের শোষণটা আমি একটু পরে বলতেছি। স্নেহদ্রব্যের শোষণটা যেটা হয় ভিলাসের ল্যাকটিয়েলে শোষিত হয়। ভিলাসের ল্যাকটিয়েল কোনটা? ল্যাকটিয়েল হচ্ছে এই যে সবুজ কালারের স্ট্রাকচারটা দেখতেছো না? নরমালি আমাদের সারা শরীরেই লসিকা থাকে, সারা শরীরেই লসিকা তন্ত্র থাকে, বাট আমাদের যে ক্ষুদ্রান্ত্রের যে ভিলাসের মাঝখানে যে লসিকা গুলা থাকে, সেই লসিকা গুলাকে আমরা একটা স্পেশাল নামে আদর কইরা ডাকি। সেই স্পেশাল নামটা হচ্ছে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল একটু আদর করে আমরা এই স্পেশাল নামে ডাকা এই লসিকা গুলা দিয়েই নরমালি যত আমাদের লিপিড জাতীয় পদার্থগুলো আছে সবগুলাই লসিকা দিয়ে শোষিত হয়। লতে লিপিড, লতে লসিকা, এভাবে মনে রাখবা। লিপিড গুলা অলওয়েজ লসিকা দিয়ে শোষিত হয়, আর শর্করা আমিষ রক্ত দিয়ে শোষিত হয়, নরমাল যেভাবে শোষণ। ঠিক আছে, বুঝতে পারছো? লসিকা কি এটা তো ভাইয়া রক্ত সংবহনতন্ত্রে তোমার পড়তে হবে। লসিকা কি? লসিকা হচ্ছে সহজ কথায় আমাদের দেহের যখন তোমার টিস্যু গুলার মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না, আমাদের প্রতিটা কোষের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে অনেক ফ্লুইড জমা থাকে। এই ফ্লুইড গুলাকে ড্রেইন করার জন্য আমার এক ধরনের নালী তৈরি হয়। এই নালীগুলাই হচ্ছে লসিকা নালী, আর ওই ফ্লুইডটাকে আমরা বলি লসিকা। ঠিক আছে, লিপিডের বাংলা কি? লিপিডের বাংলা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ, স্নেহদ্রব্য। লিপিডটা হচ্ছে স্নেহ পদার্থ। ক্লিয়ার হয়েছে? বুঝছো? বক্ষীয় লসিকা হচ্ছে থোরাসিক লসিকা নালী, থোরাসিক ডাক্ট। এই যে এই দিকে উন্মুক্ত হয় থোরাসিক ডাক্ট, আমার বুকের বাম সাইড থেকে, তোমার বাম সাইড থেকে, আমাদের যে দেহের বাম সাইড আছে, বাম সাইডের পার্টটুকু থেকে তোমার কি বলে এটাকে, বাম সাইড থেকে যত ফ্লুইড গুলা জমা হয় কোষের মাঝখানে মাঝখানে সেগুলোকে ড্রেন করে নিয়ে আসে হচ্ছে বক্ষীয় লসিকা নালী। ওকে, আচ্ছা কাইলোমাইক্রন কি আমরা আসতেছি একটু পরে। আচ্ছা, ল্যাকটিয়ালে শোষিত হয়। আর মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার কি? আচ্ছা, মাইক্রোভিলাই আর ব্রাশ বর্ডার দুইটা কথা সেম। এখন তোমরা কি ভিলাই আর মাইক্রোভিলাই পারবা না? কেউ যদি তোমাদেরকে ভিলাই মাইক্রোভিলাই সম্পর্কে জিজ্ঞেস করে আর কি ভুল হবে? ভিলাই মাইক্রোভিলাই কোনটা, এটা নিয়ে আর কখনো কোনো ভুল হবে? আচ্ছা, তো ভিলাই মাইক্রোভিলাইয়ের মধ্যে ব্রাশ বর্ডার আর মাইক্রোভিলাই একই জিনিস। বুঝছো? ব্রাশ বর্ডার মাইক্রোভিলাই একই জিনিস। ব্রাশ দেখতে কি রকম? ব্রাশ দেখতে ধরো এই যে এরকম থাকে না, ব্রাশের মধ্যে যেরকম বর্ডার থাকে, ব্রাশ যেরকম দেখতে হয় ওই রকম বর্ডার থাকে কোষগুলোর মধ্যে, এই কারণে এদেরকে বলা হয় ব্রাশ বর্ডার। আচ্ছা, তারপরে আসো, খাদ্য শোষণ প্রধানত দুইটা ভাবে হয়, একটা হচ্ছে আমার নিষ্ক্রিয় আর একটা হচ্ছে সক্রিয়। তোমরা এটিপির নাম তো শুনছো, এটিপির নাম শুনছো না?
এটিপির নাম যদি শুনে থাকো, নিষ্ক্রিয় শোষণ ওয়ার্ডটার মানেই হচ্ছে এখানে কোনো এটিপি লাগে না, এটিপি লাগে না। এটিপি লাগে না মানে কি? এটিপি লাগে না মানে হচ্ছে শক্তির কোনো প্রকার খরচ হয় না। আর সক্রিয় শোষণ, সক্রিয় শোষণ মানেই হচ্ছে এটিপি প্রয়োজন, এটিপি প্রয়োজন মানে এইখানে শক্তি লাগবে, শক্তি ছাড়া এই শোষণ সম্ভব না। তার মানে আমার দেহে আমি যে খাদ্যগুলা পরিপাক করলাম, পরিপাকের পর খাদ্যগুলা যে আমার ব্লাডে আসবে, ব্লাডে আনার জন্য আমার দেহকে এটিপি খরচ করা লাগতে পারে, আবার এটিপি খরচ ছাড়াও হইতে পারে। এটিপি যদি খরচ হয় তাহলে সেটাকে আমরা বলবো সক্রিয় শোষণ, আর এটিপি যদি খরচ না হয় তাহলে সেটাকে আমরা বলবো নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, এখন আসো, এবং মোস্ট অফ দা শোষণ হচ্ছে আমার সক্রিয় শোষণ, বেশিরভাগ শোষণই হচ্ছে সক্রিয়, মানে এটিপি লাগবে। বেশিরভাগ শোষণের ক্ষেত্রে আমার এটিপি লাগে। কেন এটিপি লাগে না? কারণ এগুলা ক্ষেত্রে আমার ব্যাপনের মাধ্যমে কাজ হয়ে যায়, ব্যাপন বা অভিস্রবণের মাধ্যমে। আচ্ছা বলতো, ব্যাপন অভিস্রবণ কি প্রাকৃতিক প্রক্রিয়া না? ব্যাপন আর অভিস্রবণ কি প্রাকৃতিক প্রক্রিয়া না? মানে যেখানে বেশি জিনিস আছে আর যেখানে কম আছে, বেশি জিনিস থেকে অলওয়েজ জিনিসগুলা কম জিনিসের দিকে আসবে, এটাই তো ব্যাপন। ঠিক একই কথা অভিস্রবণের ক্ষেত্রে, ব্যাপন আর অভিস্রবণ তো তোমার প্রাকৃতিক প্রক্রিয়া। এই ক্ষেত্রে ব্যাপন অভিস্রবণ ঘটানোর জন্য কি তোমার কোনো শক্তির দরকার আছে? ব্যাপন অভিস্রবণ ঘটানোর জন্য কোনো শক্তির দরকার আছে? ব্যাপন অভিস্রবণ ঘটাইতে কোনো শক্তির দরকার নাই। এই কারণে এগুলাতে আসলে এটিপি লাগে না। এই কারণে যত প্রকার নিষ্ক্রিয় শোষণ আছে সবগুলাই আসলে ব্যাপন বা অভিস্রবণ এই টাইপের। আর ব্যাপন অভিস্রবণ বাদ দিয়ে যা যা আছে সবই হচ্ছে সক্রিয় শোষণ, মানে ওগুলাতে শক্তি লাগবে। আচ্ছা, তারপরে আসো, এখন তোমার কিভাবে কিভাবে কোথায় কোথায় রক্তে প্রবাহ হয়। দেখো বেশিরভাগ শোষণ আসলে কোথায় হয়? ক্ষুদ্রান্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্ত্রের জেজুনাম আর আইলিয়ামের মধ্যে বেশিরভাগ শোষণটা হয়। ক্ষুদ্রান্তের জেজুনাম আর ইলিয়াম। ক্ষুদ্রান্তের ডিওডানামে কিন্তু কোনো খাবারের শোষণ হয় না, ক্ষুদ্রান্তের ডিওডানামে কিন্তু খাবারের শোষণ হয় না। ক্ষুদ্রান্তের নরমালি জেজোনাম আর আইলিয়ামের মধ্যে এই ব্রাশ বর্ডার ভিলাই এগুলো থাকে বলে আমরা জেজোনাম আর ইলিয়ামের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের শোষণটা হয়। আমাদের দেহে কি নিষ্ক্রিয় শোষণ হয়? অবশ্যই। আমাদের যে পানির শোষণটা হয়, পানির শোষণ কেমনে হয়? অভিস্রবণ প্রক্রিয়া হয়। আমাদের যে বৃহদান্ত্রে মল থেকে যে পানিগুলো আমরা টানি, আমাদের দেহ যে টানে, এগুলো কেমনে হয়? অভিস্রবণের মাধ্যমে হয়। তারপর কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। আচ্ছা, তারপরে কিছু অংশ পাকস্থলিতে হয়, বাট পাকস্থলিতে আসলে তেমন একটা খাবারের শোষণ হয় না। বাট এই যে বৃহদান্ত্র, এই বৃহদান্ত্র কিন্তু মাস্টার মাইন্ড। এই বৃহদান্ত্র মোস্ট অফ দা পানি আমাদের দেহের, যদি বৃহদান্ত্র কাজ না করতো, বৃহদান্ত্র যদি পানি শোষণ না করতো, আমরা খুব অল্পতেই ডিহাইড্রেটেড হয়ে যেতাম। কারণ আমাদের মল, এই ক্ষুদ্রান্ত্র যে মলটা তৈরি করে সেই মলটার মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে। এখন বৃহদান্ত্র সেই পানিটাকে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে সে ওই মলটাকে আরো হার্ড বানায়, যাতে করে পানিটা আমার দেহের মধ্যে থাকা যায়, কারণ পানি আমার দেহের জন্য খুবই দরকার। সামহাও যদি পানি দেহ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডিহাইড্রেশনে পড়ে যাব। ঠিক আছে, আবার কিছু মিনারেল, এই মিনারেল গুলোও কিন্তু বৃহদান্ত্র শোষণ করে। যেমন বিভিন্ন ধরনের মিনারেল আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই মিনারেল গুলো যদি হারায় যায় দেহের জন্য তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আচ্ছা, নাজিফা সুলতানা বলছো ভাইয়া কি আমার কমেন্ট ইগনোর করতেছেন? আমি নিউ, আপনি নিউ দেখে আপনার নামটা জিগাইতেছি, বাট বলতেছেন না। ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন মানে পানি, শরীর থেকে পানির পরিমাণ কমে যাওয়া, শরীরে পানির লেভেল কমে যাওয়া। ঠিক আছে, শরীর থেকে পানির লেভেল কমে যাওয়া। লুমেন কি? লুমেন হচ্ছে গর্ত, গহ্বর। ভাইয়া এগুলা বই মিল নাই কেন? তুমি আগে পুরাটা পড়ো, পুরাটা এখান থেকে পড়ো, ক্লাসটা করো, এরপরে বইয়ে ইনশাল্লাহ মিল পাবা। ঠিক আছে, আন্ত্রিক এপিথেলিয়াম মানে কি? আন্ত্রিক এপিথেলিয়াম মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের যে আবরণটা আছে না, সেটাকে আমরা বলি আন্ত্রিক এপিথেলিয়াম। ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে এপিথেলিয়ামটা লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি আন্ত্রিক এপিথেলিয়াম। ঠিক আছে, জেজুনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের কয়টা পার্ট?
তার মানে তুমি আগের ক্লাসগুলো করো নাই, নাদিয়া বেগম আগের ক্লাসগুলো করো নাই। জেজোনাম ক্ষুদ্রান্তের 3টা পার্ট, ডিউডেনাম, জেজোনাম আর ইলিয়াম। ঠিক আছে, বৃহদন্ত্র পানি না শোষণের জন্য কি আমাদের পাতলা পায়খানা হয়? ইয়েস, রাইট। বৃহদন্ত্র যদি কখনো মানে পানি শোষণ না করে তখন আমাদের পাতলা পায়খানা হইতে পারে। এটা ব্যাকটেরিয়াল কারণে হইতে পারে বা অন্য কারণে হইতে পারে। মিনারেলস কি? মিনারেল হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ। আচ্ছা, তারপরে আসো এই যে এখন এখানে একটু দেখো, আমরা খাবার পরিপাকের সময় কি দেখছিলাম? খাবার পরিপাকের সময় আমরা দেখছিলাম, আচ্ছা তোমরা যদি একটু মন দাও আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো, বুঝছো? আমার লাইফের একটা গল্প শোনাবো, এবং আমার পরিচয়টাও আমি একদম ক্লাসের শেষে আবার দিব। কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য, ভেরি গুড কোয়েশ্চেন। কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ হচ্ছে খাবার থেকে যদি তুমি মল থেকে পানি বেশি শোষণ করে ফেলায়, বৃহদন্ত্র যদি মল থেকে কোনো কারণে পানি অত্যধিক পরিমাণে শোষণ করে ফেলায়, বা আমার বডিতে যদি পানির পরিমাণ কম থাকে, তখন কোষ্ঠকাঠিন্য হয়। বুঝছো? গল্প এখন না, পরে, একটু পরে। আচ্ছা দেখো, এখানে আমার কি হচ্ছে, প্রথমে শর্করাকে ভেঙে আমি কি পাচ্ছি? শর্করা পরিপাকের ফলে আমার গ্লুকোজ পাচ্ছি। ঠিক আছে, শর্করা থেকে ভেঙে আমি গ্লুকোজ পাচ্ছি। গ্লুকোজটা দেখো সক্রিয় পরিবহনের মাধ্যমে, গ্লুকোজটা সক্রিয় পরিবহনের মাধ্যমে যাচ্ছে। তার মানে এখানে আমার কি খরচ হচ্ছে? এটিপি খরচ হচ্ছে। সক্রিয় পরিবহনের মাধ্যমে সে কিন্তু অন্ত্রের ভিলাসে, অন্ত্রের ভিলাস বলতে ওই যে একটু আগে তোমাদেরকে দেখাইলাম ক্ষুদ্রান্ত্রের ভিতরে তোমার আঙ্গুলের মতন যে ভাঁজ করা অংশগুলো থাকে, সেই ভিলাসের মধ্যে সে যাচ্ছে। যাওয়ার পর পরে কি হচ্ছে, ভিলাসের ভেতরে আমরা কি দেখছিলাম? হ্যাপাটিক পোর্টাল শিরা দেখছিলাম। তোমার ওই যে রক্তনালীগুলোর কথা মনে আছে? রক্তনালীটা দেখছিলাম, সেই হ্যাপাটিক পোর্টাল শিরাতে সে প্রথমে আসতেছে। এই হ্যাপাটিক পোর্টাল শিরা থেকে তোমরা এই যে দেখো, এই চিত্রটা দেখো, এই যে প্রথমে এখান থেকে খাবারটা হ্যাপাটিক পোর্টাল শিরাতে আসতেছে। পোর্টাল শিরা থেকে এই খাবারটা কোথায় আসতেছে? যকৃতের ভেতরে আসতেছে। যকৃত থেকে খাবারটা কই যাচ্ছে? হৃৎপিণ্ডে যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে খাবারটা আলটিমেটলি পুষ্টি পদার্থগুলা ওই যে রক্ত, হৃৎপিণ্ড কি করে? অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে পৌঁছায়। ঠিক ওই সময় হৃৎপিণ্ড ওই অ্যাওর্টার মাধ্যমে পুষ্টিকর পদার্থগুলাও সারা শরীরে পাঠায় দেয়। ঠিক আছে, পাথওয়েটা বুঝছো? পাথওয়েটা হচ্ছে সহজ কথায় এই ভিলাসটা পুষ্টি পদার্থ প্রথমে রক্তের মধ্যে পাঠাবে, রক্ত তারপরে হচ্ছে তোমার পোর্টাল, হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে পাঠাবে, যকৃত থেকে হচ্ছে তোমার হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যাবে। ঠিক আছে, তার মানে পাথওয়ে গুলা এইটা হচ্ছে 1 নাম্বার, এইদিকে হচ্ছে 2, যকৃতে 3, হৃৎপিণ্ড 4, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে। ঠিক আছে, বৃহদন্ত্র এরকম পানি বেশি শোষণ ও কম শোষণ করে কেন? আচ্ছা, বৃহদন্ত্র পানি শোষণ কম শোষণ করার কারণ হচ্ছে, ধরো তোমার বডিতে অনেক বেশি ফ্লুইড, তোমার বডিতে অনেক বেশি পানি, পানি আমার বডি সবসময় একটা সাম্যাবস্থা মেনটেন করতে চায়। কিন্তু যদি সামহাও পানির পরিমাণ অনেক বেশি বাইরে যায় বা পানির পরিমাণ অনেক বেশি কমে যায়, পানির পরিমাণ কমে গেলে কি হবে? তখন বৃহদান্ত্র এবং হচ্ছে আমার কিডনি, কিডনি কি করে? প্রস্রাবের পরিমাণ কমায় দেয়, এবং আমার বৃহদান্ত্র তখন চায় আমার শরীরে পানি ফেরত পাঠাইতে। তখন সে খাবার থেকে বেশি পানি শোষণ করে এবং দেহে পাঠায়, এবং তখন কোষ্ঠকাঠিন্য হয়। কিন্তু আবার যখন আমার শরীরের মধ্যে অত্যধিক পরিমাণে পানি, অনেক বেশি পরিমাণে পানি, তখন কি হবে? তখন আমার খাবার বৃহদান্ত্র পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করবে না, এবং তখন পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, একজন বারবার জিজ্ঞেস করতেছো নাদিয়া আক্তার কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন আমি বলবো, সমস্যা নেই ভাই। খাবার থেকে পানি আলাদা হয় কিভাবে? খাবার থেকে পানি আলাদা হয় মানে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি আলাদা হয়। তোমরা অভিস্রবণ প্রক্রিয়া পড়ো নাই? অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? তোমার দ্রাবক অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়, অভিস্রবণের মাধ্যমে হয়। খাবার থেকে পানি অভিস্রবণের মাধ্যমে আলাদা হয়। আচ্ছা, তারপরে দেখো হ্যাপাটিক পোর্টাল শিরা থেকে যকৃতে গেল, যকৃত থেকে হৃৎপিণ্ডে আসলো, হৃৎপিণ্ড থেকে কোষে আসলো, কোষ থেকে তোমার কোষের মধ্যে কি হইলো? ওই যে তোমাদের মনে আছে শ্বসন, তোমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে শ্বসন একটা পার্ট ছিল। এই কোষের মধ্যে তোমার যখন গ্লুকোজ আসবে, এই গ্লুকোজটা আলটিমেটলি ওই যে শ্বসনের 4টা ধাপ তোমরা পড়ছো, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, সেগুলা কোষের মধ্যে হবে। হয় শক্তি উৎপাদন করবে, অথবা যদি শক্তি পর্যাপ্ত পরিমাণে থাকে তখন অতিরিক্ত গ্লুকোজ আমার গ্লাইকোজেন তৈরি করবে। অতিরিক্ত গ্লুকোজ আমার যকৃতের মধ্যে জমা হয়ে গ্লাইকোজেন তৈরি করবে। অতিরিক্ত গ্লুকোজ যকৃতের মধ্যে
জমা হয়ে গ্লাইকোজেন তৈরি করবে। বুঝতে পারছো? এপিথেলিয়াম কি? এপিথেলিয়াম হচ্ছে আবরণী কোষ। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝা গেছে? আচ্ছা, লুজ মোশন হলে আবার স্যালাইন পানি খায় কেন? স্যালাইন পানি খাওয়ার কারণ হচ্ছে আমাদের যখন লুজ মোশন হয় আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, মানে আমাদের যত দেহে প্রয়োজনীয় লবণগুলো আছে সেই লবণগুলা দেহ থেকে বের হয়ে যায়। বুঝছো? এখন দেহ থেকে যখন প্রচুর লবণ মিনারেলস এগুলা বের হয়ে যাবে, এগুলা কি আমার দেহের জন্য প্রয়োজনীয় ছিল না? তাহলে আমার কি করতে হবে? আমাকে বেশি বেশি লবণ পানি এগুলা খাইতে হবে, তার মানে স্যালাইন খাইতে হবে। স্যালাইনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ওই ইলেকট্রোলাইটস গুলা থাকে। ঠিক আছে, আবার একটু আচ্ছা, এখানে দেখো প্রথমে আমি গ্লুকোজ পাইছি, পরিপাকের মাধ্যমে গ্লুকোজ পাইছি। এই গ্লুকোজটা সক্রিয় শোষণের মাধ্যমে সে কি করবে? অন্ত্রের ভিলাসে যাবে। ভিলাস তো তোমরা দেখছো, ভিলাসের মধ্যে সে কি করবে? ভিলাসের ভেতরে তোমার যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালী দিয়ে সে হেপাটিক পোর্টাল ছিঁড়ে যাবে। হেপাটিক পোর্টাল ছিঁড়াতে গেলে কি করবে? হেপাটিক পোর্টাল ছিঁড়া থেকে সে যকৃতে যাবে। আমি একটু তোমাদেরকে চিত্রায়িকা দেখাই। সহজ কথা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার ভিলাস, এই ভিলাসের মধ্যে তোমার আমার এটা হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে আমার শিরা। এই শিরা দিয়ে রক্তটা হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে আমার হেপাটিক পোর্টাল শিরা, এখান থেকে তোমার যকৃতে যাবে। ঠিক আছে, এই যকৃত থেকে হার্টে যাবে, যকৃত থেকে হার্টে যাবে। এরপরে হার্ট থেকে সারা শরীরে কোষের মধ্যে, ধরো এইখানে একটা কোষ আছে, ধরো এইখানে একটা কোষ আছে, এই কোষের মধ্যে ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে আসবে। ঠিক আছে, তার মানে দেখো এই জায়গায় তোমার আসলে কাহিনী কি হচ্ছে? এই জায়গায় আসলে ধরো রক্তের মধ্যে যাচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজটাই হচ্ছে এই শিরার মাধ্যমে যাচ্ছে, এটা কি হেপাটিক পোর্টাল শিরা। এই পোর্টাল শিরা দিয়ে এই লিভারে আসতেছে, এটা হচ্ছে আমার লিভার বা যকৃৎ। এই লিভার দিয়ে হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডে যাচ্ছে, এটা আমি হার্ট। এই হার্ট দিয়ে ধমনী দিয়ে কোষের কাছে যাচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এবং এই কোষে গিয়ে আলটিমেটলি এটিপি তৈরি করতেছে। ঠিক আছে, গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে এই যে লিভারের মধ্যে যখন আমার গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, তখন অতিরিক্ত গ্লুকোজ এই লিভারে গিয়ে, ধরো এইটা একটা গ্লুকোজ, অনেকগুলা গ্লুকোজ পর 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 যুক্ত হয়ে, অনেকগুলা গ্লুকোজ পর পর যুক্ত হয়ে গ্লাইকোজেন আকারে জমা হয়, লিভারের মধ্যে গ্লাইকোজেন আকারে জমা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট হচ্ছে এই যে আমার শরীরের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, তোমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাও না? বাজারে যে বিভিন্ন ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক পাওয়া যায়, আকিজের, তারপর হচ্ছে আদার্স কি কি জানি আছে তোমার, তো ওই ড্রিঙ্কস গুলার মধ্যে এগুলা থাকে। তোমার কি কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হাবি যাবি। ভিলাসটা কোথায় থাকে? এতক্ষণ আইসা জিজ্ঞেস করতেছে ভিলাস কোথায় থাকে। ভিলাস থাকে ক্ষুদ্রান্তের মধ্যে, জেজুনামের মধ্যে, ক্ষুদ্রান্তের জেজুনাম, ইলিয়াম এগুলাতে থাকে। গ্লাইকোজেনটা পড়াইছে, আপনি আবার পড়াইতেছেন। আচ্ছা, তারপরে আসো গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এই গ্লুকোজ গ্যালাক্টোজটাই নরমালি সক্রিয় শোষণ হয়, কারণ গ্লুকোজ গ্যালাক্টোজ হওয়ার জন্য আমার এনার্জি দরকার, এটিপি দরকার। গ্লুকোজ গ্যালাক্টোজ সরাসরি কোষের মেমব্রেন ভেদ করতে পারে না, কিন্তু এই যে ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলার নিষ্ক্রিয় শোষণ হয়, মানে এগুলার জন্য আমার এটিপি লাগে না। এই কথাটা অলওয়েজ মনে রাখবা, গ্লুকোজ গ্যালাক্টোজ দুইটা হওয়ার জন্য সক্রিয় শোষণ লাগবে, কিন্তু বাদ বাকি যত ধরনের সরল শর্করা আছে সবগুলা হওয়ার জন্য, মানে আমার কোনোটার জন্য এটিপি লাগবে না, কিন্তু উপরেরটার জন্য আমার এটিপি কিন্তু লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে এইখানে দেখো, এখন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আসো। অ্যামিনো অ্যাসিডও সেম কাহিনী, তোমার সেম জিনিস। তুমি অ্যামিনো অ্যাসিড
তুমি অ্যামিনো অ্যাসিড আর গ্লুকোজের ক্ষেত্রে এই সেম ফ্লো চার্টটা ইউজ করবা। তোমরা যদি পারো এইভাবে একটা চিত্র আঁকায় দিতে পারো, রাফ একটা চিত্র আঁকায় দিতে পারো, ঠিক আছে? তো তোমরা কিভাবে দিবা, এখানে দেখো একটু খেয়াল করো, এখানে আমার কি আসতেছে, অ্যামিনো অ্যাসিড না? এই অ্যামিনো অ্যাসিডটা সক্রিয় পরিবহনে ভিলাসে আসতেছে, ভিলাস থেকে হেপাটিক পোর্টাল ছিঁড়ে যাচ্ছে, সেখান থেকে যকৃৎ, যকৃৎ থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কোষ, কোষ থেকে আলটিমেটলি দেখো এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমার প্রোটিন তৈরি করতেছে অ্যামিনো অ্যাসিড অথবা ইউরিয়া তৈরি করতেছে, ইউরিয়া তৈরি করতেছে যকৃতের মধ্যে গিয়ে। আমার অতিরিক্ত দেহের মধ্যে যখন অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থাকে, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আমার যকৃতে ইউরিয়া তৈরি করে, এবং এই ইউরিয়াটা পরবর্তীতে আমার কিডনিতে গিয়ে মানে তোমার ইউরিন তৈরি করে, মূত্র তৈরি করে, ঠিক আছে? মূত্র তৈরি হয় কিডনিতে, কিন্তু ইউরিয়া তৈরি হয় যকৃতে। এই ইউরিয়াটাই পরবর্তীতে কিন্তু আলটিমেটলি আমার ওই কিডনিতে গিয়ে হচ্ছে তোমার ইউরিন বা প্রস্রাব তৈরি করতেছে, এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড গুলা। আবার যেই অ্যামিনো অ্যাসিড গুলো আমার দরকার, ওই অ্যামিনো অ্যাসিড গুলো আমার দেহের প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতেছে, যেমন আমার মাসেলের প্রোটিন, তারপর আমার দেহের আদার স্কিনের প্রোটিন, আমার মাথার চুলের প্রোটিন, এই সব প্রোটিন গুলা তৈরি করতেছে এই অ্যামিনো অ্যাসিড গুলা, ঠিক আছে? ঠিক একইভাবে এইখানে একটা জিনিস একটু মনে রাখবা, ডি অ্যামিনো অ্যাসিড তোমরা কোষ রসায়ন চ্যাপ্টার হয়তো বা পড়ছো, ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড এগুলো হয়তো বা তোমরা জানো। তোমরা কোষ রসায়ন চ্যাপ্টার পড়ছো না? ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড এগুলো পড়া হয়েছে না? আচ্ছা, এটা পড়া হয়নি। আচ্ছা, এই জিনিসটা তোমরা হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারে পড়বা। আপাতত জেনে রাখো অ্যামিনো অ্যাসিডকে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডের হচ্ছে দুইটা ভাগ আছে। এই দুইটা অ্যামিনো অ্যাসিডের একটাকে আমরা বলি ডি অ্যামিনো অ্যাসিড আর একটা বলি এল অ্যামিনো অ্যাসিড। এই দুইটা হচ্ছে একটার একটার আইসোমার, এই দুইটা হচ্ছে একটার একটার আইসোমার। তোমরা বিশেষ করে তোমরা যখন জৈব যৌগ পড়বা, জৈব যৌগতে তোমরা আইসোমারটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? জৈব যৌগের মধ্যে আইসোমার আছে, জৈব যৌগ থেকে একটু আইসোমার দেখে নিও। আইসোমারটা জিনিসটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড গুলা স্ট্রাকচার একই, এদের গাঠনিক সংকেত একই, কিন্তু এদের মানে ইয়াটা একটু আলাদা, মানে এদের গঠনটা ভিন্ন, এদের গঠন ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই। মানে নরমাল অ্যামিনো অ্যাসিড দেখতে কেমন? নরমাল অ্যামিনো অ্যাসিড সি ডাবল এইচ, তারপর আর NH2, আর হচ্ছে এইদিকে থাকে এইচ। এখন নরমালি একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই আর এর মধ্যে ভিন্নতার কারণে অ্যামিনো অ্যাসিডের ভিন্নতা দেখা দেয়। এখন অ্যামিনো অ্যাসিড গুলা যখন দুইটা অ্যামিনো অ্যাসিড একই রকম হয়, কিন্তু হইতে পারে এই আর বা কোনো একটা কিছু একটার একটা মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, হয়তো বা এইটা এই সাইডে চলে আসছে বা এইটা এই সাইডে চলে আসছে। তো স্ট্রাকচারের ভিন্নতার কারণে আমরা যেই জিনিসটা পাই সেটা হচ্ছে আইসোমার। আর ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড এগুলোকে আমরা বলি স্টেরিও আইসোমার বা ত্রিমাত্রিক সমানতা। এগুলো তোমরা এখন বুঝবা না, এটা বললে অন্য কথায় চলে যাবে। জাস্ট আপাতত জানি না রাখো এই ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড একটার একটা আইসোমার। আর ডি অ্যামিনো অ্যাসিডটা নরমালি ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয়। এই যে আমি তোমাদেরকে বলছি না, নিষ্ক্রিয় শোষণ মানে হচ্ছে ব্যাপন বা হচ্ছে তোমার অভিস্রবণ। এই ব্যাপন বা নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায় হচ্ছে তোমার ডি অ্যামিনো অ্যাসিডটা শোষিত হয়, আর এল অ্যামিনো অ্যাসিডটা সক্রিয় শোষণ প্রক্রিয়ায় শোষণ হয়। মানে এখানে আমার এটিপি লাগবে, এটিপি লাগবে, ঠিক আছে? এটিপি লাগবে, ঠিক আছে? তো অ্যামিনো অ্যাসিড পর্যন্ত বুঝছো? অ্যামিনো অ্যাসিড আর গ্লুকোজের তোমার ইয়া একই, শোষণের প্রক্রিয়াটা কাইন্ড অফ একই। জাস্ট তোমরা এই ছকটা, এই ফ্লো চার্টটা দিবা, চিত্রটা আঁকতে পারলে আঁকাই দিবা, আর নিচে বলে দিবা কোনটা সক্রিয় পদ্ধতিতে শোষিত হচ্ছে, কোনটা নিষ্ক্রিয় পদ্ধতিতে শোষিত হচ্ছে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডি অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি বা ব্যাপনের মাধ্যমে, আর এল অ্যামিনো অ্যাসিডটা সক্রিয় পদ্ধতিতে। আর গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলা কিসে? সক্রিয়র মাধ্যমে। আর ফ্রুক্টোজ এগুলা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতিতে, ঠিক আছে? বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত? আচ্ছা, চিত্রটাতে একটু জানি একটা অ্যাসেস নিব। আচ্ছা, চিত্র ওইভাবে আঁকায় না, একটু মানে তোমরা একটু সুন্দর করে আঁকায়। আমি তো জাস্ট এখানে একটু রাফ করে আঁকাইছি আর কি, তোমরা একটু সুন্দর করে আঁকায়, বাট স্ট্রাকচারটা এরকম থাকবে, ঠিক আছে?
চিত্রটা আঁকলে ভালো, বুঝছো? আচ্ছা, ডি অ্যামিনো অ্যাসিড আর এল অ্যামিনো অ্যাসিড তোমার এখন বোঝার দরকার নেই, এটা আসলে বায়োলজির পড়া না, এটা হচ্ছে তোমাদের জৈব যৌগের পড়া, বাট তোমরা কোষ রসায়নেও এই জিনিসটা পড়বা। ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড, এটা তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারে পড়বা, অথবা তোমরা হচ্ছে তোমাদের জৈব যৌগ চ্যাপ্টারে এই ডি আর এল এর কাহিনী পড়বা। তোমরা চাইলে আজকে একটু তোমাদের জৈব যৌগ চ্যাপ্টারটা একটু খুলে দেখো, ওইখানে তোমাদের হচ্ছে আইসোমার নিয়ে কথা লেখা আছে। আইসোমার বেসিক্যালি জিনিসটা হচ্ছে স্ট্রাকচারটা ভিন্ন রকম হয়, কিন্তু এদের আণবিক সংকেতটা একই রকম হয়। যেমন ধরো আমার, আমি তোমাদেরকে বলি, না এইভাবে না, যেমন ধরো কি কোনটার উদাহরণ দিব, যে কোনো একটা কিছুর নাম বলো তো, আর তো উদাহরণ মনে পড়তেছে না। তোমাদের বইয়ে জৈব যৌগের চ্যাপ্টারে একটা উদাহরণ ছিল, যেমন ধরো আমি তোমাদেরকে বলি সি ডাবল বন্ড সি এইচ, তারপর ধরো সিএল এইচ বিআর। ধরো এই ক্ষেত্রে কি এইটা একটা, দেখো তো এই দুইটা জিনিস আসলে কাইন্ড অফ আণবিক ভাবে দুইটা জিনিস সেম না? এই দুইটা জিনিস আণবিক ভাবে দুইটা জিনিস সেম না? এইটারও ব্রোমিন আছে, ক্লোরিন আছে, দুইটা হাইড্রোজেন আছে, এইটারও হাইড্রোজেন আছে দুইটা, এইটারও ব্রোমিন ক্লোরিন আছে দুইটা, সেম না দুইটা জিনিস? বাট এইখানে জাস্ট হাইড্রোজেনের পজিশন চেঞ্জ করার কারণে এই দুইটা জিনিস একটা আর একটা সমান হয়ে গেছে, মানে এই দুইটা জিনিস আসলে তোমার আলাদা, দুইটা জিনিসের মানে তোমার বৈশিষ্ট্য আলাদা হয়। একটাকে আমরা বলি ট্রান্স, এটাকে বলি আমরা ট্রান্স, এটাকে বলি আমরা সিস। একটা হচ্ছে সিস সমাণু, একটা হচ্ছে ট্রান্স সমাণু। এটা হচ্ছে জ্যামিতিক সমাণুর উদাহরণ আর কি। এরা গাঠনিক ভাবে একটু আলাদা, বাট এদের আণবিক সংকেত কিন্তু একই। ঠিক আছে। থোরাসিক লসিকানালি কি? থোরাসিক লসিকানালি তোমাদেরকে পড়াই নাই? থোরাসিক লসিকানালি হচ্ছে আমাদের বুকের বাম পাশে যত লসিকানালি আছে, আমাদের দেহের বাম সাইডের যত লসিকানালি আছে, সব লসিকানালি গুলা একসাথে মিলিত হয়ে একটা নালীতে পরিণত হয়, সেটাকে বলি থোরাসিক লসিকানালি। আচ্ছা, এখন আসো আমরা লিপিড শোষণটা একটু দেখি। লিপিড শোষণটা কিভাবে হয় দেখো। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, আমার লিপিডকে ভাঙলে আমরা কি পাইতাম? লিপিডকে ভাঙলে আমরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই, তাই তো? লিপিডকে ভাঙলে আমরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই, ঠিক আছে? এখন এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল অলওয়েজ নিষ্ক্রিয় পরিবহন হয়। আমরা এতক্ষণ গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে পড়ছি সক্রিয় পরিবহন হয়, আবার নিষ্ক্রিয় পরিবহন হয়। কিছু কিছু গ্লুকোজের নিষ্ক্রিয় পরিবহন হয়, কিছু কোনটার গ্লুকোজের কিন্তু আবার সক্রিয় পরিবহন হয়। কিন্তু তোমার ফ্রুক্টোজ, ল্যাকটোজ এগুলার হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন হয়, মানে এই ক্ষেত্রে এটিপি লাগবে না। বাট এইখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের ক্ষেত্রে কোনো শক্তি লাগে না, তারা নিষ্ক্রিয়ভাবে পরিবাহিত। কিভাবে পরিবাহিত হয়? এই যে ভিলাসের ভিতরে আমি তোমাদেরকে বলছিলাম না, একটা লসিকা নালী দাঁড়ায় রয়েছিল, সোজা একটা আঙ্গুলের মতন লসিকা নালী, ভিলাসের ভেতরে একটা সুন্দর লসিকা নালী দাঁড়ায় ছিল। এই যে সবুজ রঙের লসিকা নালীটা, এটাকে ভিলাসের ভেতরের এই লসিকা নালীটাকে আদর করে আমরা ল্যাকটিয়েল বলি। ল্যাকটিয়েল মানে দুধের মতন কালার। নর্মালি দেখা যায় যে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর এই লসিকার ভেতরে যখন চর্বিগুলা যায়, এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল গুলা যখন যায়, তখন এইটার লসিকাটা দুধের মতন সাদা দেখায়। এই দুধের মতন সাদা দেখার কারণে আমরা ক্ষুদ্রান্তের লসিকাটাকে বলি ল্যাকটিয়েল, ঠিক আছে? এবং এই ল্যাকটিয়েলটা পরবর্তীতে তোমার সব অতিক্রম করে করে থোরাসিক লসিকানালীতে যায়, থোরাসিক লসিকানালী থেকে আমার শিরাতন্ত্রে যায়, শিরাতন্ত্র থেকে যকৃৎ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কোষ, চর্বি গঠন বা শক্তি উৎপাদন করে। সহজ কথা। এখানে একটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে এইটা কিন্তু আর যকৃতে যায় না, সে হচ্ছে সরাসরি আসলে হৃৎপিণ্ডে যায়।
এখানে একটা কথা একটু ভুল বলছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এইটার দিকে একটু খেয়াল করো। এখন আমি তোমাদেরকে একটু এই জিনিসটা একটু দেখাচ্ছি, এইটা একটু খেয়াল করো। এই যে লিপিড, ঠিক আছে, এইটা হচ্ছে আমার লিপিড। হ্যাঁ, এই লিপিড গুলা কি হচ্ছে, তোমার বাইল সল্টের সাথে তোমার লিপিড গুলা তোমরা যখন পরিপাক করছো, পরিপাকের মধ্যে কি ইমালশন পড়ছো না, ইমালসিফাইড অণু। বাইল সল্ট বা পিত্ত লবণের কাজ কি ছিল, তোমার বড় চর্বির কণাকে বা বড় চর্বির দলাকে ছোট 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 টুকরায় কনভার্ট করা। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা বড় একটা চর্বির কণা, এবং এগুলা হচ্ছে বাইল সল্ট বা চর্বি, পিত্ত লবণ। এই পিত্ত লবণ গুলা এই চর্বির কণাকে ছোট ছোট টুকরায় কনভার্ট করছে, এই একটা টুকরা, এই একটা টুকরা। এগুলাকে আমরা বলতেছি ইমালশন ড্রপলেট, এগুলাকে আমরা বলতেছি ইমালশন ড্রপলেট বা ইমালসিফিকেশন হচ্ছে। এখন ইমালসিফিকেশন করার কারণ কি, কারণ একটা বড় জিনিস নিয়ে কাজ করা সহজ নাকি ছোট জিনিস নিয়ে কাজ করা সহজ বলতো? বড় জিনিস নিয়ে আমি সহজে কাজ করতে পারবো নাকি ছোট জিনিস নিয়ে কাজ করতে পারবো? ছোট জিনিস নিয়ে। তাহলে ছোট জিনিস নিয়ে আমরা যদি ছোট জিনিস নিয়ে কাজ করতে পারি, মানে ছোট জিনিস নিয়ে আমাদের জন্য যদি কাজ করা সহজ হয়, তাহলে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে কি করব, পরবর্তীতে লাইপেজ এনজাইম, যতগুলা লাইপেজ এনজাইম আছে, লাইপেজ এনজাইম কই থেকে নিঃসৃত হয়, আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয় থেকে লাইপেজ এনজাইম বের হয়। অগ্নাশয় থেকে লাইপেজ এনজাইম গুলা এই তোমার লিপিড ও ছোট ছোট লিপিড কণাগুলোকে তারা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে ফেলবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করবে। এই যে ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে সব ফ্রি ফ্রি ফ্যাটি, এগুলো সব ফ্যাটি অ্যাসিড, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড। এখানে দেখো অনেকগুলা ছোট ছোট ফ্যাটি অ্যাসিড আছে, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, এগুলো সব ফ্যাটি অ্যাসিড। এবং বাইল সল্ট গুলা আলাদা হয়ে যাবে। এখন এই ফ্যাটি অ্যাসিড গুলা বাইল সল্টের সাহায্যে এক মাইসেলি তৈরি করবে। এই যে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড গুলো আছে না, ফ্যাটি অ্যাসিড আর বাইল সল্ট মিলিত হয়ে মাইসেলি তৈরি করবে। মাইসেলি ওয়ার্ডটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই যে মাইসেলি তৈরি করবে। এখানে দেখো অনেকগুলা ছোট 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 ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড গুলার চারপাশে দেখো পিত্ত লবণ দ্বারা ঘেরাও করা। এখন বলো তো কেন পিত্ত লবণ দ্বারা ঘেরাও করা? এই মাইসেলি তৈরি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে, দেখো তেল কি পানিতে ভাসতে পারে বা তেল কি পানি দ্বারা প্রবাহিত হইতে পারে বলতো? তেল কি পানি দ্বারা প্রবাহিত হইতে পারে? বলো। তেল পানিতে প্রবাহিত হইতে পারে না। এখন কথা হচ্ছে, এই যে আমার এইখানে যে ক্ষুদ্রান্ত্রের কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে কি এটা হচ্ছে আমার ব্রাশ বর্ডার বা মাইক্রোভিলাই, তাই তো? এটা একটা ক্ষুদ্রান্তের কোষ এবং এইখানে হচ্ছে আমার মাইক্রোভিলাই গুলো আছে। তাহলে এইখানে প্রচুর পরিমাণে পানি আছে, বুঝছো? আশপাশের এরিয়াতে, কোষের আশপাশের এরিয়াতে ওয়াটার সারফেস অনেক বেশি। এইদিকে তোমার একটা ওয়াটারের লেয়ার থাকে, এই যে এইদিকে বাইরের দিকে একটা ওয়াটার লেয়ার থাকে, এই নীল কালার দিয়ে আমি ওয়াটার লেয়ার বোঝাচ্ছি, ওয়াটার লেয়ার থাকে। এখন এই ওয়াটার লেয়ার দিয়ে ভেদ করে এই চর্বির অণুগুলা, মানে ফ্যাটি অ্যাসিডের অণুগুলা যাতে কোষের ভেতরে যাইতে পারে, সেই কারণে তোমার এই চর্বি অণুগুলার সাথে কিছু হচ্ছে তোমার বাইল সল্ট অ্যাড করা থাকে। মানে তোমার এখন এখানে কি কি আছে, এখন এখানে আছে বাইল সল্ট আর ফ্যাটি অ্যাসিড। বাইল সল্ট, বাইল সল্ট প্লাস ফ্যাটি অ্যাসিড। এই যে পিত্ত লবণ এবং ফ্যাটি অ্যাসিড, এই দুইটাকে একসাথে আমরা কি বলি? মাইসেলি। একজন জিজ্ঞেস করছে কেন প্রবাহিত হইতে পারে না, নাইমুল বাসার। প্রবাহিত না হইতে পারে, তেল কি কোনোদিন পানিতে মিশছে? কোনোদিন দেখছো যে তেল পানিতে হচ্ছে মিশছে? মানে তেল কি পানির ভেতর দিয়ে যাইতে পারবে? তেলের পক্ষে কি এটা পসিবল যে প্রবাহিত হইতে পারবে? তেলের পক্ষে কি পানিতে প্রবাহিত হওয়া পসিবল? তেল পানিতে
তোমার ভাসবে, উপরে সে আলাদা হয়ে একটা লেয়ার হয়ে ভাসবে, বাট সে কখনো পানিতে মিশবে না, তেল কখনো পানিতে মিশবে না। সো দ্যাটস ওয়াই আমার এই ফ্যাটি অ্যাসিড গুলাকে পাস করানোর জন্য, মানে অনেকটা জিনিসটা হচ্ছে রাস্তা দেখানোর জন্য এই বাইল সল্ট বা পিত্ত লবণ গুলা অ্যাটাচ হয়। এবং এই পিত্ত লবণ এবং ফ্যাটি অ্যাসিড যখন অ্যাটাচ হয় তখন দুইটা জিনিসকে একসাথে আমরা বলি মাইসিলি। এই মাইসিলিটা যখনই ওয়াটার লেয়ারটা অতিক্রম করে, এই ওয়াটার লেয়ারটা অতিক্রম করে, তখনই এই পিত্ত লবণগুলা আলাদা হয়ে যায়, পিত্ত লবণগুলা আলাদা হয়ে যায়, এবং তখনই কোষের ভেতরে ফ্যাটি অ্যাসিড গুলা প্রবেশ করে ফেলে, কোষের ভেতরে ফ্যাটি অ্যাসিড গুলা প্রবেশ করে। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝা গেছে? সে রাস্তা দেখায়া কোষের ভেতরে ঢুকাই দিল এবং সে আলাদা হয়ে গেল, মাইসিলির যে পিত্ত লবণটা আছে সেটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা আবার আচ্ছা সহজ কথা, এখানে ফ্যাটি অ্যাসিড ছিল, আমার তো আগে তোমার লিপিড ভাঙছে, লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হয়েছে। এই ফ্যাটি অ্যাসিড গুলা তোমার ইয়াতে পানিতে মিশতে পারবে না, পানিতে মিশায়া তাকে হচ্ছে কোষের ভেতরে ঢুকানোর জন্য আমার কি লাগবে? পিত্ত লবণ লাগবে। পিত্ত লবণ গুলা তার চারপাশে ঘেরাও করে রাখছে, ফ্যাটি অ্যাসিড গুলাকে চারপাশে ঘেরাও করে রাখছে। প্রধানমন্ত্রীকে যেরকম চারপাশে বডিগার্ডরা ঘেরাও করে রাখে যাতে প্রধানমন্ত্রী কোনো ক্ষতি না হইতে পারে, এরকম ভাবে বাইল সল্ট ঘেরাও করে রাখছে। এই দুইটা স্ট্রাকচারকে একসাথে আমরা বলি মাইসিলি। এই মাইসিলি স্ট্রাকচারের কাজ কি? পানি যাতে অতিক্রম করতে পারে এবং কোষের মধ্যে প্রবেশ করতে পারে। যখনই এই ফ্যাটি অ্যাসিড গুলা কোষের কাছাকাছি, পানির লেয়ারটা অতিক্রম করে কোষের কাছে চলে গেছে, এই বাইল সল্ট বা পিত্ত লবণ গুলা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে ভেতরে তোমার শুধু ফ্যাটি অ্যাসিড গুলা ঢুকে। এরপরে কি হয়? এরপরে এই ফ্যাটি অ্যাসিড গুলা পরবর্তীতে আবার ট্রাইগ্লিসারাইড এগুলোর সাথে, প্রোটিনের সাথে তোমার মিলিত হয়। মানে এইখানে তোমার আবার আরেকটা কাহিনী হয়, আমরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দুইটা আলাদা হয়ে গেছিল না, এইখানে এই ফ্যাটি অ্যাসিডের সাথে আবার গ্লিসারল একসাথে মিলিত হয়, গ্লিসারল মিলিত হয়, মিলিত হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি করে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এই ট্রাইগ্লিসারাইডটা আবার প্রোটিনের সাথে মিলিত হয়, প্রোটিনের সাথে মিলিত হয়ে সে হচ্ছে কি তৈরি করবে? প্রোটিনের সাথে মিলিত হয়ে সে কাইলোমাইক্রন তৈরি করবে। এইটা কি বুঝতে পারছো? এই যে ফ্যাটি অ্যাসিডটা একবার ভেতরে ঢুকে গেছে না কোষের ভেতরে, কোষের ভেতরে ঢোকার সাথে সাথে সে আবার গ্লিসারলের সাথে যুক্ত হবে, গ্লিসারলের সাথে যুক্ত হয়ে সে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। এই ট্রাইগ্লিসারাইডটা পরবর্তীতে কোষের ভেতরে এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন থাকে, এগুলাকে আমরা বলি অ্যাপোপ্রোটিন। এই প্রোটিনের সাথে সে ট্রাইগ্লিসারাইডটা আবার যুক্ত হবে, যুক্ত হয়ে সে কাইলোমাইক্রন তৈরি করবে। ঠিক আছে? এখন এই কাইলোমাইক্রনটাই পরবর্তীতে, এই কাইলোমাইক্রনটাই ধরো এইটা হচ্ছে আমার কাইলোমাইক্রন, বড় বড় কাইলোমাইক্রন, বড় বড় কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটাই পরবর্তীতে কি করবে? পরবর্তীতে তোমার এই কাইলোমাইক্রনটাই পরবর্তীতে আমার লসিকার মধ্যে, ধরো এইটা হচ্ছে আমার লসিকা নালী, এই লসিকার মধ্যে এই কাইলোমাইক্রন গুলা চলে যাবে। এবং এই কাইলোমাইক্রনের রংটা সাদা হয় বলে লসিকার রংটাও সাদা হয়, এবং এই কারণে এটাকে আমরা ল্যাকটিয়াল বলি। ঠিক আছে? বুঝছো? এইটা বোঝা গেছে? এই জিনিস যদি কনসেপ্ট তোমার বোঝা হয়ে যায় তাহলে তোমার লিপিড পরিপাক শেষ। এই কনসেপ্ট বোঝা গেছে? বায়োল সল্ট আলাদা হয়ে পরে আবার আসে কেন? বায়োল সল্ট আলাদা হয়ে পরে আবার আসে বলতে কোথায় আসে? কোথায় আসে বায়োল সল্ট? লসিকা বুঝি নাই, লসিকা না বুঝার তো কারণ নাই। এই যে তোমার আমি কি বলছিলাম, প্রতিটা কোষের সাথে লসিকার ভেতরে তোমার কি থাকে? এই যে এইটা কি,
লসিকা জিনিসটার মধ্যে কি করে, এই কাইলোমাইক্রন গুলা লসিকা দিয়ে যায়। তোমার আমি অলওয়েজ বলছিলাম না, লিপিড অলওয়েজ লসিকা দিয়ে যাবে। লিপিড কখনোই রক্তনালী দিয়ে বাহিত হবে না। আমার প্রোটিন আর গ্লুকোজ এগুলা হচ্ছে রক্তনালী দিয়ে গেছিল, কিন্তু লিপিডের যে কাইলোমাইক্রনটা আছে এই কাইলোমাইক্রনটা অলওয়েজ লসিকার মধ্যে প্রবেশ করবে, এবং এই লসিকাটা গিয়ে তোমার পরবর্তীতে কি করবে, এই লসিকাটাই পরবর্তীতে তোমার যাবে হচ্ছে গিয়ে মিলিত হবে কোথায়, এই লসিকাটাই যাবে গিয়ে মিলিত হবে আমার যে এই যে কাঁধের এইদিকে, বুঝছো, আমার কাঁধের এইদিকে একটা শিরা আছে, লসিকাটাই পরবর্তীতে থোরাসিক লসিকা নালী হবে, থোরাসিক লসিকা নালী। এই থোরাসিক লসিকা নালীটাই পরবর্তীতে আমার এখানে কাঁধের এখানে হচ্ছে জুগুলার ভেইন আছে, জুগুলার ভেইন। এই জুগুলার ভেইনের মাধ্যমে সুপিরিয়র ভেনা কেভা হয়ে আমার হার্টের মধ্যে চলে আসবে, হার্টের মধ্যে চলে আসবে, এবং হার্ট থেকে পরবর্তীতে সারা শরীরে সে যাবে। বুঝছো, বুঝতে পারছো? মানে প্রথমে লসিকাতে ছিল, ক্ষুদ্রান্ত্রের লসিকা গুলা সবগুলা একসাথে মিলিত হয়ে থোরাসিক লসিকা নালী তৈরি করছে। থোরাসিক লসিকা নালী আমার এই কাঁধের এখানে এসে উন্মুক্ত হয়, আমার বাম কাঁধের এদিকে এসে উন্মুক্ত হয়, এবং উন্মুক্ত হয়ে সে সুপিরিয়র ভেনা কেভা, তোমরা পড়ছো না, ঊর্ধ্ব মহাশিরা, সেখান থেকে সে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে লিপিডটা যায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ হয়েছে না, একটু 2 মিনিটের ব্রেক দিই। আচ্ছা, তোমাদেরকে আচ্ছা এই জিনিসটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ তোমাদের বইয়ে এইভাবে বোঝানো হয়নি, আমি বুঝতেছি না। তুমি হচ্ছে আরেকবার একটু রেকর্ড দেখে নিও। আচ্ছা, গল্পটা বলেন। গল্পটা হচ্ছে আমি হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম, তখন ক্লাস 1-এ বা 2-এ, বুঝছো, ময়মনসিং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যখন পড়াশোনা করি, ওই সময় ক্লাস 1-এ থাকতে না 2-তে থাকতে আমাকে আম্মুর কাছে আমি বলছিলাম আমি হচ্ছে আইসক্রিম খাবো, চকবার খাবো, বুঝছো। তো চকবার খাওয়ার জন্য আম্মু আমাকে হচ্ছে 10 টাকা দিছিল। তো ওই সময় হচ্ছে ছোট চকবার পাওয়া যেত 8 টাকায়, বড় চকবার পাওয়া যেত 20 টাকায়। আমি হচ্ছে দোকানদারের কাছে গেছি, দোকানদার না, আমি হচ্ছে আমার স্কুল ছুটি দিছে, বুঝছো, স্কুল ছুটি দেওয়ার পরে আমি বের হয়ে সুন্দর করে স্কুলের পাশে আইসক্রিমওয়ালা মামা বসে, মামার কাছে গিয়ে বলছি যে মামা আমারে হচ্ছে একটা চকবার দেন। আগে জিজ্ঞেস করছি চকবারের দাম কত, মামা বলছে ছোট চকবার হচ্ছে 8 টাকা, বড় চকবার হচ্ছে 20 টাকা। এখন আমার ছোট মাথায় তখন কি খেলছে জানো, আমার ছোট মাথায় খেলছে আমার কাছে তো 8 টাকা নাই, আমার কাছে তো 10 টাকা আছে, আমি 8 টাকা দিয়ে চকবার কিনবো কিভাবে। তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম, আমার কাছে 8 টাকা নাই, আমি ভাবলাম 10 টাকা দিয়ে আমি হচ্ছে 10 টাকার মধ্যে 10 টাকা দিয়ে কিনে ফেলতে পারবো, কিন্তু 8 টাকা তো আমার কাছে নাই, আমার কাছে তো 10 টাকা আছে। তো আমার ছোট মাথা দিয়ে আমি বুঝতে পারি নাই, মামাও আমারে বলে নাই ঠিক মতো। পরে হচ্ছে আমি 10 টাকা দিয়ে কি আইসক্রিম জানি একটা কিনলাম, 10 টাকা দিয়ে আইসক্রিম কিনা, আমার তো মনটা অনেক খারাপ, বুঝছো, আমার তো মনটা অনেক খারাপ যে হচ্ছে চকবারটা খাইতে পারলাম না, এই সেই। এখন আমি হচ্ছে পরে আমার বোনের সাথে হচ্ছে দেখা করলাম, আমার বোন হচ্ছে আসছিল, পরে আপুরে বললাম আপু আমি তো চকবার খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে তো 8 টাকা ছিল না, আমার কাছে তো 10 টাকা ছিল, আমি এখন কি করব, মানে আমি তো খাইতে পারি নাই। বলছে আরে পাগল, তোর কাছে তো 8 টাকা থাকে, 10 টাকা থাকা মানে তোর কাছে 8 টাকাও ছিল। এখন সে আমারে 1-2 ঘন্টা ধরেও বুঝাইতে পারে নাই আসলে 10 টাকা থাকা মানে ওইখানে 8 টাকা থাকা। সো এই আর কি অবস্থা, বুঝছো, ছোটবেলায় এই আর কি আমার অবস্থা ছিল এরকম। ভাই আপনার কলেজ কোনটা? আমার কলেজ হচ্ছে সরকারি আন্দোলন কলেজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মজার কাহিনী বলি। আমি হচ্ছে ডিএমসি তে তখন ফার্স্ট চান্স পাইছি হলে উঠবো, বুঝছো। হলে উঠছি, তো হলের মানুষজন বা আমার ব্যাচমেটদেরকে তো আমি এত চিনি না, বুঝছো। আহ আমি আমার ব্যাচমেটদেরকে এত বেশি চিনি না, আমার বা সিনিয়রদেরকে এত বেশি চিনি না। আমি হলে উঠছি, হলে উঠে আমি এক ব্যাচমেটরে প্রায়ই হচ্ছে আমার দেখতাম।
তো আমাদের এক সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র, বুঝছো, আমার 3 বছরের সিনিয়র, ওনার সাথে আমার মসজিদে দেখা হয়েছে, আমি মসজিদে নামাজ পড়তে গেছি, উনিও নামাজ পড়তে গেছে। তো ওনার চেহারাটা আমার ওই ব্যাচমেটের সাথে খুব মিলে। তো আমি হচ্ছে সুন্দর করে পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত রেখে বললাম, আরে কি অবস্থা, তোমার ব্যাচ কত? মানে আমার, উনি কিন্তু আমার 3 বছরের সিনিয়র, বুঝছো। তো আমি তো একদম তার উপরে, তার কাঁধে হাত রাইখা তারে একদম সুন্দর করে, আরে কি অবস্থা, মানে আরেকটু হইলে তুই তুকারি করা শুরু করতাম। তো পরে সে বললো সে 76, মানে সে আমার 3 বছরের সিনিয়র আর কি হিসাবে। আমি তো পরে হলো গিয়ে মানে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে, আমি হাত তাড়াতাড়ি সরাই সরি ভাই বইলা আমি হচ্ছে সুন্দর করে তোমার কি করলাম, ওযু কইরা নামাজে পড়তে গেলাম। তবে পরবর্তীতে ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল। ভাই আমি কেবি কলেজে পড়ি, আচ্ছা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ো, যাক মাশাআল্লাহ। বুঝছো, আমার লাইফে এরকম অনেক কাহিনী আছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে তোমাদের সাথে যখন তোমাদের সাথে পরিচয় হইতে হইতে ইনশাল্লাহ তোমরাও আমার লাইফের সব কাহিনী জেনে যাবা। ছোটবেলায় অনেক এরকম কাহিনী করছি, বুঝছো। আজকে অ্যাডমিশন নিয়ে বলবো না, ঠিক আছে, অন্য আরেকদিন রোজার পরে ইনশাল্লাহ তোমাদেরকে আমি ফুল স্পিডে তোমাদেরকে মোটিভেশন দেওয়া থেকে শুরু করে তোমাদের সবকিছু ইনশাল্লাহ বলবো। আজকে আর এনার্জি নাই, ঠিক আছে বাপ, তোরা আর আমার কাছে কোনো কিছু চাইস না যে ভাইয়া অ্যাডমিশন নিয়ে বলেন, এগুলো বলেন, আজকে না। আমরা ইনশাল্লাহ রোজার পরে তোমাদের সাথে, আমি তোমার সাথে ইনশাল্লাহ মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। কিন্তু আজকে 3.5 ঘন্টার ক্লাস নিছি, বুঝছো, এখন আসছি তোমাদেরকে ক্লাস নিতে, সো এনার্জি নেই এক্সট্রা কথা বলার। বাট তোমাদেরকে একটু করলাম। ভাই আপনি কি টিউশন পড়তেন? না, আমি হচ্ছে আমার বাপের অনেক টাকা বাঁচায় বাঁচায় চলছি, বুঝছো। এরকম না আমার বাপের টাকা ছিল না, বাট আমি হচ্ছে অনলাইনে হচ্ছে ফ্রি ফ্রি ক্লাস জায়গাগুলো ছিল, হ্যাঁ আমি ইয়াতে উন্মেষে ভর্তি ছিলাম, উন্মেষে ক্লাস করতাম। উন্মেষে ক্লাস করতাম না, আমি কখনো মেডিকেলের ক্লাসটা সেগুলো এত করতাম না। নাফিজ আহমেদ জিজ্ঞেস করছো রিলেশন নিয়ে কিছু বলেন। একটা কথা সবসময় মনে করবা, মনে রাখবা, যে মানে যারা মানে বাচ্চা, মানে বয়েজ, বয়েজ গোজ ফর রিলেশনশিপ, ম্যান গোজ ফর ম্যারিজ। এই কথাটা অলওয়েজ মনে রাখবা। ইফ ইউ ওয়ান্ট টু বি এ রিয়েল ম্যান, গো ফর ম্যারিজ, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি বয়, দেন গো। মানে আমি অবশ্যই, এটা প্রথম কথা হচ্ছে এটা হারাম, সেকেন্ড কথা হচ্ছে এটার চিন্তা ভাবনা করাটাও ঠিক না, আর থার্ড কথা হচ্ছে এটা আসলে কোনো ম্যাচিওর মানুষ এটা চিন্তা ভাবনাই করতে পারে না, ঠিক আছে। আচ্ছা অন্য আরেকদিন। তারপরে আসো লিপিড শোষণ। লিপিড শোষণ তোমরা বুঝছো? লিপিড শোষণ ক্লিয়ার হয়েছে না? লিপিড শোষণ নিয়ে কিন্তু এই যে এখানে অনেক কথা লেখা আছে, কিন্তু তোমরা যদি এই চিত্রটা একটু মনে রাখতে পারো তাহলেই কিন্তু হচ্ছে তোমার মনে থাকবে, ঠিক আছে। লিপিড শোষণ আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ওকে, এই চিত্রটা মনে রাখতে পারলেই ঠিক থাকবে। আচ্ছা, পানি শোষণ কিভাবে হয়? পানি শোষণ সহজ কথায় বলতে গেলে পানি শোষণ হবে হচ্ছে আমার ক্ষুদ্রান্ত্রের মধ্যে বেশিরভাগ পানি শোষণ হবে, এবং দেখো এখানে আমার 70 থেকে 80% পানি শোষণ ঘটবে বৃহদান্ত্রে। তার মানে বৃহদান্ত্রের মধ্যে অলমোস্ট প্রায় 70 to 80% পানি কিন্তু আমার শোষিত হচ্ছে। এবং পানি শোষণ কিভাবে হয়, কোন প্রক্রিয়া হয়, এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে। অভিস্রবণ প্রক্রিয়াতে পানি শোষণ হয়, অভিস্রবণ প্রক্রিয়াতে পানি শোষণ হয়। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম অভিস্রবণ প্রক্রিয়া, অভিস্রবণ প্রক্রিয়াতে। খনিজ লবণ শোষণ কিভাবে হয়? খনিজ লবণ শোষণ হচ্ছে সক্রিয় শোষণ পদ্ধতিতে, মনে রাখতে হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে এটিপি লাগবে। তারপর আসো ভিটামিন শোষণ। ভিটামিন কিভাবে হয়? ভিটামিন, এই কথাটা মনে রাখবা, যেই সব ভিটামিন, যেমন এই যে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলা কি চর্বিতে দ্রবণীয় না? চর্বিতে দ্রবীভূত হয় না? তার মানে লিপিড যেইভাবে শোষিত হয়, লিপিডের সাথে সাথে এই ভিটামিন গুলা শোষিত হয়ে যায়। বুঝতে পারছো? লিপিড যেই রকম তোমার লসিকা দিয়ে, ল্যাকটিয়াল দিয়ে শোষিত হয়, ঠিক একইভাবে চর্বিতে যেই ভিটামিন গুলো দ্রবীভূত হয় তারা চর্বির সাথে একসাথে মিলিত হয়ে দ্রবীভূত হয়ে তারা কিন্তু ব্লাডে চলে যায়, ঠিক আছে। তার মানে চর্বির পরিপাকের প্রক্রিয়া, মানে শোষণের প্রক্রিয়া যেরকম, চর্বিতে দ্রবীভূত ভিটামিনের প্রক্রিয়াও ঠিক একই রকম, ঠিক আছে। আর পানিতে দ্রবীভূত ভিটামিন গুলা কিভাবে হয়? সেগুলা ব্যাপনের মাধ্যমেও হইতে পারে, আবার সক্রিয় মাধ্যমেও হইতে পারে, পানিতে দ্রবণীয় গুলা, ঠিক আছে। এরপরে দেখো শোষিত খাদ্য সারের পরিণতি। পরিণতি আমরা দেখছি অ্যামিনো অ্যাসিড গুলা কি হইতে পারে, যকৃতের মধ্যে ইউরিয়া হইতে পারে,
আবার যদি আমার তোমার অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থাকে, তখন অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আমার দেহে শর্করা বা চর্বিতে পরিণত হয়। তারপরে দেখো আমার এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে দেখো এইটা হচ্ছে আমার কি, এই যে এইটা হচ্ছে আমার লসিকা, লসিকাটা দেখতেছো, এই লসিকাটাই গিয়ে থোরাসিক ডাক্ট, এই যে এটা হচ্ছে আমার থোরাসিক নালী, এই থোরাসিক নালী দিয়ে দেখো লেফট সাবক্লেভিয়ান ভেইন, আমার এই কাঁধের এইদিকে, বাম কাঁধের এইদিকে, কাঁধের এইদিকে তোমার কি হচ্ছে, আমার কাঁধের এইদিকে কিন্তু তোমার একটা সাবক্লেভিয়ান ভেইন আছে, এই ভেইনটার মধ্যে উন্মুক্ত হচ্ছে, এই ভেইন থেকে পরবর্তীতে এইখানে তোমার এই যে এইখানে আমার কি, এই যে হার্টটা, এই যে হার্টটা কিন্তু এই জায়গাতে, এই ভেইন থেকে পরবর্তীতে হার্টে আসতেছে, হার্ট থেকে সারা শরীরে যাচ্ছে। ঠিক আছে, পরিপাক আর শোষণের মধ্যে পার্থক্য তোমরা পারবা। পরিপাক মানে হচ্ছে খাবার তোমরা ভেঙে ফেলতেছো, আর শোষণ মানে হচ্ছে তুমি খাবার ভেঙে ফেলার পর ওই সরলীকৃত উপাদানগুলোকে তুমি তোমার রক্তের মধ্যে পাঠাচ্ছ। কোথায় হচ্ছে? মুখে হচ্ছে, পাকস্থলিতে হচ্ছে, অন্ত্রে হচ্ছে, ওইগুলা হচ্ছে অন্ত্রের ইলিয়াম জেজুনামে হচ্ছে। পরিপাকের জন্য তোমার এনজাইম দরকার, কারণ পরিপাকের জন্য তোমাকে কি করতে হবে, পরিপাকের জন্য খাবার, বড় বড় খাবার গুলাকে তোমার কেটে কেটে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করতে হবে, সেগুলোর জন্য এনজাইম লাগবে, কিন্তু শোষণের জন্য কিন্তু কোনো এনজাইম লাগবে না। শক্তি, পরিপাক অলওয়েজ একটা সক্রিয় প্রক্রিয়া, এটা মানে মনে রাখতে হবে। পরিপাক কিন্তু তুমি শক্তি ছাড়া পরিপাক কাজ করতে পারবে না, পরিপাকের জন্য তোমার শক্তি মাস্ট লাগবে। তার মানে পরিপাক হচ্ছে অলওয়েজ একটা সক্রিয় প্রক্রিয়া, কিন্তু নিষ্ক্রিয় এই যে তোমার শোষণ, এই শোষণ প্রক্রিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শোষণ প্রক্রিয়া হচ্ছে নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়া, তবে এখানেও তোমার এটিপি লাগতে পারে। খাদ্যের কি পরিবর্তন হয় এখানে দেখো, পরিপাকের মধ্যেই কিন্তু মেইনলি একটা বড় খাবার, যেমন আমরা যে শ্বেত সার জাতীয় ভাত খাচ্ছি, এই ভাতটাকে তুমি কি করতেছো, ছোট ছোট টুকরায় পরিণত করে তার যান্ত্রিক পরিবর্তন করতেছো, এবং ওই ভাতের যে গ্লুকোজটা আছে, গ্লুকোজটাকে তুমি বের করে আনতেছো, মানে তার রাসায়নিক পরিবর্তন করতেছো। কিন্তু শোষণের মধ্যে তুমি কি কোনো পরিবর্তন করতেছো? শোষণের মধ্যে তুমি কিন্তু কোনো পরিবর্তন করতেছো না, বরং এই যে পরিপাকে তুমি যে গ্লুকোজ পাইছিলা, তুমি যে অ্যামিনো অ্যাসিড পাইছিলা, তুমি যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাইছিলা, ওগুলাই জাস্ট তুমি ব্লাডে পাঠাই দিচ্ছ, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। পরে কি, পরিপাকে রক্তের কোনো প্রয়োজন নাই, কিন্তু শোষণে রক্ত লাগবে, কারণ কি, শোষণটাই কিন্তু তোমার রক্তটাকে কি করবে, রক্তে তোমার পুষ্টিটাকে পাঠাবে। নেক্সট, এইগুলা আমি করাইলাম না, এগুলা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এগুলা আসলে করানোর দরকার নাই। এরপর আসো বৃহদান্ত্র। আচ্ছা, বৃহদান্ত্র দেখো, বৃহদান্ত্রের তিনটা অংশ, বৃহদান্ত্রের তিনটা অংশ কি কি? বৃহদান্ত্রের তিনটা অংশ হচ্ছে, এইটুক অংশ হচ্ছে আমার ধরো সিকাম, কোলন, মলাশয়, এই পুরাটা হচ্ছে আমার কোলন, এই পুরাটা হচ্ছে আমার কোলন, ঠিক আছে, কোলন। তারপর হচ্ছে তোমার এই অংশটা হচ্ছে আমার মলাশয়, আর এইদিকে আমার থাকে সিকাম, এই যে এই অংশটা হচ্ছে আমার সিকাম, সিকামের পর থেকে হচ্ছে কোলন, এই পুরাটাই হচ্ছে কোলন। কোলনের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে ঊর্ধ্বগামী, একটা হচ্ছে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন, একটা হচ্ছে নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন, তিনটা কোলন থাকে, ঠিক আছে, তিনটা কোলন থাকে। আর এইটা হচ্ছে আমার মলাশয়, এই জায়গাটা হচ্ছে আমার মলাশয়, আর এটা হচ্ছে আমার পায়ু ছিদ্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, আমাদের দেহের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আমাদের দেহের যে বৃহদান্ত্র আছে, আমাদের দেহের বৃহদান্ত্রের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আমরা যে তোমার বইতে 4টা কোলন লেখা, তোমার অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এই 3 টাইপের কোলন থাকে, ঠিক আছে, আর সিকাম থাকে, মলাশয় থাকে। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটাই বলবা, সমস্যা নেই, আমি তোমাদেরকে আমার ইনফরমেশনটা দিলাম। আচ্ছা, সো এইখানে তুমি একটু খেয়াল করো, আমাদের যে বৃহদান্ত্র আছে, বৃহদান্ত্রের মধ্যে কিন্তু আমাদের যে কোলন, কোলনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলোর কাজ কি? ব্যাকটেরিয়াগুলা যেটা করে, আমরা যে এই যে ধরো বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, সিগময়েড কোলন থাকে, ভেরি গুড, সিগময়েড কোলন থাকে, ঠিকই আছে, বইয়ে 4টাই হবে। সিগময়েড কোলনটা আমি বাদ দিয়ে গেছি, সিগময়েড কোলনটা মনে নাই, সিগময়েড কোলন, তারপর হচ্ছে তোমার অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, আর হচ্ছে ইয়া, এই যে এইটা হচ্ছে তোমার সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, আর হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার সিগময়েড কোলন, বুঝছো, এই জায়গাটা হচ্ছে সিগময়েড কোলন, ওটা আমি বাদ চলে গেছে আর কি। এখন আমরা যে খাবারগুলা খাচ্ছি, এই খাবারগুলা কি কি পচাইতে হবে না, মানে খাবারগুলা থেকে তোমার পুষ্টি পদার্থ বা আদার্স জিনিসগুলা করার জন্য যেই কাজটা করে, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলা যেগুলো আছে, খাবারের অপাচ্য অংশকে তারা গাজন এবং পাচন ঘটিয়ে
তারা বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করে, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে। তো এই জৈব অ্যাসিড গুলা তৈরি করার পাশাপাশি এরা আরেকটা জিনিস তৈরি করে, এই ব্যাকটেরিয়াগুলো প্রচুর পরিমাণে ভিটামিন কে আর বি12 তৈরি করে। এই কথাটা মনে রাখবা, ভিটামিন কে আর ভিটামিন বি12, এই দুইটা ভিটামিন আমাদের দেহে অভ্যন্তরে তৈরি হয় এবং এগুলা তৈরি করে হচ্ছে আমাদের দেহের ব্যাকটেরিয়াগুলা। এই ব্যাকটেরিয়াগুলা কিভাবে তৈরি করে, আমাদের দেহের যে খাবারগুলো আছে এই খাবারগুলোকে তারা পচায় এবং সেগুলার গাজন ঘটায়, পাচন ঘটায়, সেগুলা হচ্ছে আমাদের তোমার অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করে। অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে বিভিন্ন জৈব অ্যাসিড। সেই সাথে তারা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এরপরে আসো, এরপরে বৃহদন্ত্রের কাজ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? গাজন কি? গাজন হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে যেই শ্বসনটা সম্পন্ন হয় সেটাই, মানে কোষের বাইরে যে শ্বসনটা সম্পন্ন হয় সেটাই হচ্ছে গাজন। ফার্মেন্টেশন অক্সিজেনের অনুপস্থিতিতে, কারণ ওই পাকস্থলীর ওইটার ভিতরে তো অক্সিজেন থাকে না, ব্যাকটেরিয়া সেখানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে খাবার ভাঙে, তো সেটাকে আমরা বলি গাজন। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত খুবই ইজি। বি12 এর অ্যাসিডের নাম কি? বি12 অ্যাসিডের নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ওকে, পাচন কি? পাচন মানে পচন, পচন ঘটানো। সহজ কথায় তুমি হচ্ছে খাবারটাকে অপাচ্য অংশ, খাবারের যে অপাচ্য অংশ যেটা আর কি তুমি বাদ হয়ে গেছে, মানে খাবারটাকে পরিণত মানে করার পরে, মানে ধরো তুমি রান্না বান্না করছো, রান্না বান্নার পরে যে অংশটা বাদ পড়ে গেছে সেগুলোকে বলা হয় অপাচ্য অংশ বা পাচন। আচ্ছা, তারপরে দেখো বৃহদন্ত্র কি কি কাজ করে। বৃহদন্ত্র বেসিক্যালি 4টা কাজ করবে, শোষণ করবে, ক্ষরণ করবে আর্দ্রমল, বর্জ্যবস্তু। শোষণ কি? এই যে দেখো আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে যে মলটা তৈরি হয়, ক্ষুদ্রান্ত থেকে যে মলটা তৈরি হয় এই মলটার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এখন আমাদের এই বৃহদান্ত্র প্রায় 70 থেকে 80% পানি শোষণ করে নেয়। এখন একটা নরম জিনিস থেকে তুমি যদি পানি শোষণ করে নাও তাহলে কি হবে? আলটিমেটলি একটা কঠিন মল তৈরি হবে এবং কিছু পরিমাণ, সেই সাথে কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কে, এগুলো বৃহদন্ত্রে কিন্তু শোষিত হয়। কেন? কারণ এই যে ভিটামিন বি12 কে এগুলো তৈরি তো হয় ভিটামিন ইয়াতে বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া দ্বারা। এরপরে ক্ষরণ কি? দেখো আমাদের এই যে মল, এই মলটা কি পুরা বৃহদান্ত্র দিয়ে পাস করতে হয় না? আমাদের বৃহদান্ত্রটা যদি পিচ্ছিল না হয় তাহলে এই মলটা কি পাস করতে পারবে? আমাদের বৃহদান্ত্র যদি পিচ্ছিল না হয়, আমাদের যে মলটা আছে, তোমরা বৃহদান্ত্র দেখছো এটা হচ্ছে এরকম, রাইট? তাহলে এই যে এই জায়গা দিয়ে পাস করার জন্য এই জায়গাটা কি পিচ্ছিল হইতে হবে না? যদি বৃহদান্ত্র পিচ্ছিল না হয় তাহলে এই যে এই জায়গায় মল তৈরি হচ্ছে, এই মলটা কি তৈরি হতে পারবে, যাইতে পারবে? একজন জিজ্ঞেস তো গবলেট কোষ কি? গবলেট কোষটাই হচ্ছে গবলেট কোষ হচ্ছে যেখান থেকে মিউকাস ক্ষরণ হয়। দেখো এখন আসো, তাহলে এই যে মিউকোসাস স্তরের মধ্যে এই জায়গাটা পিচ্ছিল থাকা লাগবে, লুব্রিক্যান্ট থাকা লাগবে। এই জায়গাটা যদি পিচ্ছিল না থাকে তাহলে এইখানে ধরো একটা মল আছে, এই জায়গাটা পিচ্ছিল না থাকলে কি হবে? মলটা এই জায়গাতে আটকে থাকবে, তাই তো? তো এই পিচ্ছিল করার জন্য এই জায়গাতে কতগুলা কোষ থাকে, এই যে এইগুলা হচ্ছে কতগুলা কোষ, এই কোষগুলাকে আমরা বলি গবলেট কোষ। এই গবলেট কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, এই গবলেট কোষগুলোতে প্রচুর পরিমাণে মিউকাস থাকে। এই মিউকাসটা হচ্ছে পিচ্ছিল পদার্থ, পিচ্ছিল। তো এই গবলেট কোষের মধ্যে প্রচুর মিউকাস, গবলেট কোষগুলা প্রচুর মিউকাস ক্ষরণ করে এবং মিউকাস ক্ষরণ করার দ্বারা সেই মিউকাসগুলা তোমার এই পুরা রাস্তাটা পিচ্ছিল রাখে, যাতে করে এই মলটা আস্তে আস্তে করে পুরা রাস্তা অতিক্রম করে পায়ুছিদ্র দিয়ে বাইরে বের হতে পারে, ঠিক আছে? এবং আর্দ্র মল তৈরি করে, বর্জ্যবস্তু নিষ্কাশন করে। এই হচ্ছে কাজ। তো মলত্যাগের এইখানে আসলে মলত্যাগ কিভাবে হয়? মলত্যাগ হচ্ছে এই যে দেখো মিউকাসটা খরিত হয় বৃহদন্ত্রের প্রাচীর থেকে, বৃহদন্ত্রের প্রাচীর থেকে মিউকাস খরিত হয়ে লুব্রিক্যান্টের মতো কাজ করে এবং আলটিমেটলি আস্তে আস্তে তোমার কিন্তু ব্যাকটেরিয়া গুলা মানে কি বলে এটাকে, মলটা বাইরে বের হয়ে আসে, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াতে তোমার কি করতে হয়? প্রচুর পরিমাণে ফোর্স দেওয়া লাগে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা আশা করি পারবা, ঠিক আছে? আচ্ছা, স্থূলতা, স্থূলতার এখানে তোমার কি কি অসুখ হয় এটা একটু তোমরা দেখা যাও। স্থূলতার জন্য কি কি অসুখ হয়? স্থূলতা তোমরা সবাই জানো, স্থূলতার জন্য এইচপি কম্পিউটার মনে রাখতে পারো।
হাইপোথাইরয়েডিজম মানে আমাদের যে এই যে এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজের পরিমাণটা কমে যায়। তারপর পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা হচ্ছে মহিলাদের হয়। মহিলাদের যে ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়। আর কম্পিউটার কি, এটা হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমটা আমাদের কিডনির উপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। লুব্রিক্যান্ট কি, লুব্রিক্যান্ট হচ্ছে তুমি কখনো তালা যখন জ্যাম হয়ে যায় তখন তুমি তেল দাও না, তেলের মতন তেল জাতীয় পদার্থ পিচ্ছিল, এটাই হচ্ছে লুব্রিক্যান্ট। কম্পিউটার কি, কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড যখন হচ্ছে কোনো ঝামেলা হয় তখন এটা হয়। এরপরে বিএমআই এর এই চার্ট মনে রাখা খুবই সহজ। প্রথমটা 18.5, এটার কম হইলে 18.5 থেকে 24.99, এটা হচ্ছে স্বাভাবিক আদর্শ, এটা হচ্ছে আদর্শ। এরপরে 25 থেকে 29.99 মানে 25 থেকে 30। এরপর 30 থেকে 35 পর্যন্ত মানে 30 থেকে 34.99, এটা হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা। 35 থেকে 39.99 দ্বিতীয় শ্রেণীর। আর 40-এর উপরে হয়ে গেলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ স্থূলতা। অতিরিক্ত ওজন, এই চারটা এটা অবশ্যই মাস্ট মনে রাখা লাগবে, এই চারটা অবশ্যই মুখস্থ করা লাগবে। এই চার থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, ঠিক আছে? এই চার্ট মাস্ট মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ করা খুবই ইজি, ঠিক আছে? আর বিএমআই কিভাবে আমরা হিসাব করি, একজন ব্যক্তির দেহের ওজন ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা। এখানে আসলে আর তেমন কিছু পড়ার নাই, ঠিক আছে? তোমাদের এইখানে স্থূলতার কারণ কি, স্থূলতার স্বাস্থ্যগত সমস্যা প্রতিরোধ, এগুলো সবই তোমরা পারবা। চিকিৎসাটা জাস্ট তোমরা একটু মনে রাখবা। চিকিৎসাটা মনে রাখার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে পিওএল দিয়ে মনে রাখার চেষ্টা করবা। এই যে ফেন্টেরামিন, অর্লিস্টেট আর লোরকাসেরিন, এই তিনটা হচ্ছে আমার চিকিৎসা। আর স্থূলতার কারণে কি কি রোগ হয়, এটা তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। স্থূলতার কারণে কি হয়, স্থূলতার কারণে কি কি হয়, মোটা হয়ে গেলে মানুষের হার্টের ডিজিজ হয়, স্ট্রোক হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, হার্ট ফেলিওর হয়, ইভেন তোমার গর্ভাবস্থায় মানে তোমার মিসক্যারেজ হতে পারে, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস জটিলতা, টাইপ 2 ডায়াবেটিস, এগুলো হতে পারে। এগুলো পারবা তোমরা। ওকে, এখন তোমরা বলো যে ভাইয়া কোনো সমস্যা আছে কিনা, এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম পাইছো? সবাই বলতেছে ভাইয়া ছুটি দেন, ছুটি দিলে তো আমিও বাঁচি রে ভাই, কিন্তু বলো কোনো ধরনের প্রবলেম পাইছো কিনা। আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটা একটু বলো আগে। খুব লাস্টের দিকে খুব দ্রুত বলছি, বাট হচ্ছে বায়োলজি কেমনে পড়তেন অন্য আরেকদিন বলবো ভাইয়া, বায়োলজি কেমনে পড়তাম। আপনার পরিচয়টা, আমার পরিচয় হচ্ছে, আচ্ছা আচ্ছা ইউষা হচ্ছে আমার ডাকনাম। আর হচ্ছে ম্যাজিক বুলেট কি, ম্যাজিক বুলেট হচ্ছে তোমার, আমরা অনেক সময় দেখা যায় সার্জারি করি। আচ্ছা লাস্টের দুইটা স্লাইড, এইগুলা একটু পড়ে নিও কারণগুলা। আমি লাস্টের দিকে এত গুরুত্ব দেই নাই, লাস্টের দিকে কিন্তু, কারণ তোমরা এটা পারবা, তোমরা স্থূলতার কারণগুলা, স্থূলতার জিনিসগুলা, এগুলা সবই তোমরা মোটামুটি পারো, ঠিক আছে? কাইলোমাইক্রন কি ভাইয়া, এতক্ষণে আসছে কাইলোমাইক্রন কি? এগুলো তোমাদের প্র্যাকটিস কোশ্চেন, এগুলো তোমরা স্লাইডের সাথে পাওয়া যাবা আজকে। এটা এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, এটা হচ্ছে হোমওয়ার্কটার একটু ইয়া নিয়ে নাও।
আমার বাসা হচ্ছে মাইমেনসিং। আচ্ছা, তো তোমাদের যদি হচ্ছে ক্লাস ভালো লাগে, তো দেখা তোমরা শিখবো জিতবো গ্রুপে হচ্ছে জানাইতে পারো তোমাদের ক্লাস কেমন লাগছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। তো ভালো থাকো। আর অবশ্যই ইনশাল্লাহ তোমাদের সাথে আস্তে আস্তে আরো পরিচয় হবে, তোমাদের সাথে আমার আরো ইনশাল্লাহ ইন্টারাকশন হবে। আজকে রোজার মধ্যে তোমরাও টায়ার্ড, আমি নিজেও টায়ার্ড, বাট যতটুকু আসলে পসিবল করার ট্রাই করছি। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ বারবারই দেখা হইতে থাকবে। আজকেই শেষ না, ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভালোভাবে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো সবাই, ঠিক আছে? ভালোভাবে ইফতার করো, রোজা রাখো, রোজার হক গুলা ঠিক মতো আদায় করো। আর অবশ্যই পড়াশোনাটা মন দিয়ে করো, ঠিক আছে? সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।